অন্যকে ভালো রাখতে গেলে আগে নিজেকে ভালো থাকতে হবে। যা হয়েছে তাতে আমাদের কারো হাত ছিল না। তাহলে আপনি নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? আপনি কি আরো বেশি কষ্ট পাচ্ছেন এইভাবে আমাদের বিয়েটা হওয়ার জন্য? আজরিন চোখ খুলল আর ফুয়াদকে দেখালো কাগজ আর কলম দিতে। ফুয়াদ কাগজ আর কলম এনে দিল। আজরিন কলম দিয়ে লিখতে লাগলো। কিছু মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না, তবুও তার হারিয়ে যায়। আবার হুট করেই আমরা অনাকাঙ্ক্ষিতভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যাই। কিছু সম্পর্ক হয় ক্ষণিকের বাতাসের মতো, এসে দিয়ে পাখির পালকের মতো ফেলে যায় অনুভূতিগুলো। কিছু মানুষকে কয়েক মুহূর্তে খুব আপন মনে হয়। আশা করি আপনি আমার উত্তর পেয়ে গেছেন। যা হলো তাতে আমাদের হাত নেই। তবে কি বলুন তো, আমরা চাইলেও সবকিছু আমাদের হাতে থাকে না বা মেনে নিতে পারি না। তাই জন্যই তো প্রিয়জনরা কখনো কখনো অপ্রত্যাশিতভাবে জীবন থেকে হারিয়ে যায়। তবে আপনি পাশে আছেন তো? এই কঠিন সময়টা না হয় দুজনে একসাথে কাটিয়ে নিলাম। আপনার হাত যখন ধরেছিলাম তখন আপনি কি বলেছিলেন আমায়? আমার কিন্তু মনে আছে। কিন্তু আপনি হুট করে অপরিচিতদের মতো ব্যবহার করছেন, সেটা আমার মানতে একটু অস্বস্তি হচ্ছে। আপনার সাথে 2 মাসের পরিচয় নয়, সেটা কিন্তু আপনি জানেন। তবুও আপনি এমন ভাবে সবকিছু উপস্থাপন করছেন যেন কাল আমাদের পরিচয় হলো। এখন বেশি কথা না বলে আমার ওষুধগুলো আর পায়ের ব্যান্ডেজটাও করুন। আপনি সবসময় একটু বেশিই ভাবেন মিস্টার আইজান। নেহাত আমার কথা বলা বারণ, না হলে বলতাম। বুঝতে পারলেন? আসলে আমার ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসছে, তাই কিছু বলিনি আপনাকে। আজরিন সবটুকু লিখে ফুয়াদের হাতে ধরিয়ে দিল। ফুয়াদ সবটুকু পড়ে মুচকি হাসলো। না, সে এই রমণীকে ঠিক চিনেছে, তবে শেষেরটুকু পড়ে সে ব্যস্ত হয়ে আজরিনের কপালে হাত রাখলো। সত্যি জ্বর এসেছে, কিন্তু একটু রাগও হলো। এই অসুস্থ শরীর নিয়ে কেন গোসল করলো? তারপর ওষুধ খাওয়ালো, পায়ের ব্যান্ডেজও করে দিল। ব্যান্ডেজ করার সময় আজরিন একটু আওয়াজ করেছিল, বাকিটা নীরবে সহ্য করে নিয়েছে। সবকিছু হয়ে গেলে ফুয়াদ বলল, ইউ নো মিস ইরজা, আপনি আপনার নামের মতোই স্ট্রং। ইরজা অর্থ শক্তিশালী, আর আপনি অনেক শক্তিশালী। এ কথা শুনে আজরিন একটু হাসলো আর আবার লিখলো, আপনি বললেন না, নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখতে পারবো না, তেমন নিজেকে ভালোবাসতে না পারলে অন্য কাউকে ভালোবাসা যায় না। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। যত যাই হয়ে যাক, নিজেকে ভালো রাখতেই হবে, কারণ আমার খুশি আমার উপর নির্ভর করে। জীবনে যাই হয়ে থাকে না কেন, আমি যদি নিজেকে খুশি বা সুখী ভাবি, তাহলে দুনিয়ার কারো সামর্থ্য নেই আমাকে অসুখী বা অখুশি করার। বাস্তবতা সহজে নিতে পারলে নিজেকে আরো শক্তিশালী করতে পারবো। আমার বাবা ভাইয়েরা আমাকে বাস্তবতা মেনে নিতে শিখিয়েছে। লিখতে লিখতে আজরিনের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আজরিন হাত দিয়ে তার মুছে ফেললো, তারপর লেখাটা ফুয়াদের দিকে এগিয়ে দিল আর চোখ বুজে শুয়ে রইল। ফুয়াদ লেখাটা পড়ে আজরিনের দিকে তাকালো। তারও খারাপ লাগছে। আজরিন যেমন ওর প্রিয়জনকে হারিয়েছে, তেমন সেও তো তার ফেভারিট একজনকে হারিয়ে ফেলেছে। না, ওর শুভ্রপরীকে আর কষ্ট পেতে দেবে না। ও গিয়ে আজরিনের মাথায় কোলে নিল, কারণ সে জানে এখন আজরিনের মাথায় একটু আলতো করে টিপতে হবে, না হলে সে ঘুম আসবে না। এটা সে জানে, এটা শুধু জ্বরের সময় করতে হয়। আজরিন কিছু বলল না, চোখ বন্ধ করে নিল। ফুয়াদ কিছুক্ষণ পর দেখলো আজরিন ঘুমিয়ে পড়েছে। তা দেখে সে আজরিনের কপালে একটা চুমু দিল আর বলল, তুমি আমার শুভ্র পরী। তোমাকে যেদিন প্রথমবার দেখেছিলাম তখন তুমি শুভ্র রং পরেছিলে। আমিও থমকে গিয়েছিলাম সেই শুভ্র রঙে, তোমার শুভ্রতায়। সেদিন তোমাকে পরীর মতো লাগছিল, তাই তো তোমাকে শুভ্র পরী বলে ডাকি, যদিও সেটা তোমার অগোচরে। তবুও মনে হয় তুমি সব জানো। তোমায় আর কোনো কষ্ট পেতে দেব না। যা হওয়ার হয়ে গেছে। তোমার সাথে বা তোমার পরিবারের সাথে করা সকল অন্যায়ের শাস্তি দিব তাদের, অনেক ভয়ানক শাস্তি। তোমাকে এক নতুন সুখের রাজ্যের সাথে পরিচয় করিয়ে দিব শুভ্রপরী, যেখানে শুধু তোমার রাজত্ব থাকবে। ফুয়াদ মুচকে হাসলো। ও নিজেও ক্লান্ত, তাই
এক হাত দিয়ে আজরিনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। যদিও আজরিনের গায়ে জ্বর আছে, তাও আস্তে আস্তে কমতে শুরু করেছে। হয়তো ওষুধের জন্য রাতে হয়তো বাড়তে পারে। এদিকে ওরা দুজন ঘুমালেও চৌধুরী বাড়ির সকলে যেন ঘুম চলে গেছে। কেউ বিশ্বাস করতে পারছে না ফুয়াদ আইজান চৌধুরীর মতো একজন ইন্ট্রোভার্ট রাগী ছেলে এরকম হুট করেই একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে পারে। সব প্রশ্নের উত্তর তো একমাত্র ফুয়াদই দিতে পারবে। তাই সকলে সকালের অপেক্ষা করতে লাগলো। নতুন সকাল সবার জীবনে নতুন কিছু বয়ে আনে। আজানের ধ্বনি কানে আসতেই চোখ খুলল ইসরা। পাশে তাকাতেই দেখতে পেল ফুয়াদ ওর মাথার কাছে বসে আছে। বসে আছে বললে ভুল হবে, ঘুমিয়ে আছে। সাইডে একটা বাটিতে জলপট্টির কাপড় দেখে বুঝতে পারলো রাতে বোধহয় ওর জ্বর এসেছিল। এখন জ্বর নেই, সবকিছু ভালো লাগছে। ও নিজেই উঠে বসলো। ওর নড়াচড়ায় ফুয়াদ উঠে গেল আর বলল, মিস ইরজা উঠে পড়েছেন? আমাকে ডাকবেন তো? দেখি আপনার জ্বর আছে কিনা। রাতে অনেক জ্বর এসেছিল আপনার, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আজরিন কিছু বলতে গিয়েও বলতে পারলো না, তাই ওর দিকেই তাকিয়ে রইল। আজরিন ইশারা করে দেখালো ওয়াশরুমে যাবে, নামাজ পড়বে। এটা থেকে ফুয়াদ ওকে সাহায্য করলো। আজ কোলে তুলতে গেলেও আজরিন হাত দিয়ে বারণ করলো, শুধু হাঁটাতে সাহায্য করতে বলল। আজরিন ফুয়াদের সাহায্যে আস্তে আস্তে করে ওয়াশরুমে গেল, অজু করে এলো। তখন ফুয়াদ বলল, আপনি একটু বসুন, আমিও অজু করে আসি, একসাথে নামাজ পড়বো। আপনি চেয়ারে বসে করবেন আর আমি নিচে। আজরিন মাথা কাত করলো। ফুয়াদ আসতেই ওরা দুজনই একসাথে নামাজ পড়ে নিল। তারপর আজরিন ইশারা করলো বেলকুনিতে যাবে। ফুয়াদ ওকে বেলকুনিতে নিয়ে গেল। তখন ফুয়াদ বলল, এখন কেমন লাগছে মিস ইরজা? পায়ের অবস্থা কেমন? আজরিন আইজানের দিকে তাকিয়ে মুচকি হাসলো আর মাথা কাত করে দেখালো ভালো। তা দেখে আইজান মুচকি হেসে বলল, কফি খাবেন? আজরিন মানা করলো। ফুয়াদ বুঝতে পারলো আজরিনের মন খারাপ। ওর রুমে এসে কাউকে ফোন করে আজরিনের দিকে এগিয়ে দিল। আজরিন ফোনটা কানে নিল আর মুহূর্তেই ওর ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। ফুয়াদ মুগ্ধ চোখে আজরিনের হাসি দেখছে। আজরিনের খুব ইচ্ছে করছে কথা বলতে। ও কষ্ট হলেও একদম স্বল্প আওয়াজে বলল, আমি ঠিক আছি, তুমি ব্যস্ত হইও না। এদিকে সবকিছু ঠিক আছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কোনো ভালো কিছু ঘটবে। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। ওপাশ থেকে কি বলল তা এপাশ থেকে ফুয়াদ শুনতে পেল না। তবে তার শুভ্রপরী যখন হেসেছে আর কথা বলেছে তাতেই তার শান্তি। আজরিন ফোন রেখে দিল। তখন ফুয়াদ বলল, মিস ইরজা, আপনি কথা বলতে পারছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ডাক্তার তো বলেছিল আপনি কয়েকদিন কথাই বলতে পারবেন না। আপনি জানেন আপনার কথা আমি কত মিস করছিলাম। ফুয়াদের বাচ্চামো দেখে আজরিন হাসলো আর আস্তে করে বলল, ডক্টর তো বলেছিল আমি ইচ্ছে করলে তাড়াতাড়ি কথা বলতে পারবো। জড়তা অনেকটাই কমে গেছে। তবে এখানে তার কথা বলার জন্যই তাড়াতাড়ি কথা বলতে পারলাম। আমার মনে হচ্ছিল এখন যদি আমি তাকে না থামাই তাহলে তার প্যানিক অ্যাটাক করবে। আচ্ছা যাই হোক, ভালোই হলো কথা বলতে পারছি, না হলে আর বোবা শুনতে হবে না। এই খুশিতে এক কাপ কফি খাওয়া যাক। আপনি কিন্তু কফিটা দারুণ বানান। আপনি এমন কেন বলুন তো? তবে আমার মনে হয় আজ কষ্ট করে না কথা বলাই বেটার হবে। কাল থেকে শুরু করুন। আর আমি কফি আনছি, গরম কফি খেলে গলাটা আরো পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। তখন আজরিন বলল, বারে আজ কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে আপনার। আমি সাথে থাকবো না বুঝি? তাছাড়া আমি চাই না এখন কেউ আমার বিষয়ে জানুক। নতুন গল্প বানাতে হবে। আমি গল্প বানাতে হবে না, যা সত্যি তাই বলবো ভেবে নিয়েছি। আমি একজন সিআইডি অফিসার, আমি জানি কোন জিনিসটা কোন সময় করতে হবে। তবে এই মুহূর্তে আপনার কথা বলা বন্ধ রাখুন। আমাদের বাড়িতে যে সবাই আমার মায়ের মতো ভালো তা কিন্তু নয়। এখানে কিছু খারাপ মানুষও আছে। আমি চাই না আজ ঝামেলা করতে। কাল থেকে আপনি কথা বলবেন, আজ যা বলার আমি বলবো। আচ্ছা ঠিক আছে। আপনি বসুন, আমি কফি আনছি। ফুয়াদ নিচে চলে গেল। ও নিচে গিয়ে দেখতে পেল ওর মা কিচেনে, বাকিরা বোধহয় এখনো ওঠেনি। ও গিয়ে বলল, আরে মা,
তুমি এত সকালে কিচেনে? তখন আয়েশা চৌধুরী মুচকি হেসে বলল, নামাজ পড়ে মনে হলো একটু চা খাই, তাই এলাম। তুই এখানে কি করিস? আচ্ছা, মেয়েটা এখন কেমন আছে? ও আচ্ছা, হুম, ও এখন ভালো আছে। এখন সরো, কফি বানাই। তুই বস, আমি বানিয়ে দিচ্ছি। না মা, ও আমার হাতে কফি খেতে চেয়েছে। এ কথা শুনে আয়েশা চৌধুরী অবাক হয়ে বলল, মেয়েটা কফিও খায় না মানে? আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। গ্রামের মেয়ে হয়েও কফি খাবে, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না, তাই না? আরে, গ্রামে থাকে বলে কি তাদের কফি খাওয়া বারণ নাকি? আমি তা মিন করিনি। হুম, তুমি কফি খাবে বানাবো? আমি তো চা খেতে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলে যখন কফি বানাবে তাহলে কফিই খাই। ফুয়াদ মুচকি হেসে 3 মগ কফি বানালো আর মুচকি হেসে আয়েশা চৌধুরীর দিকে 1 মগ কফি এগিয়ে দিল। তারপর 2 মগ কফি খেয়ে উপরে চলে যেতেই নিল। তখনই আয়েশা চৌধুরী বলল, তোরা কি নিচে এসে নাস্তা করবি নাকি রুমে পাঠিয়ে দিব? হুম, নিচে এসে করব, না হলে চৌধুরী বাড়ির কিছু রক্ত আবার বলবে বিয়ে করেই বউ নিয়ে ঘর আটকে বসে আছি। নির্লজ্জ বেহায়া ছেলে মেয়ে। তুই আর ভালো হলি না। তা মেয়েটা নিচে আসতে পারবে তো? না পারলে কোলে নিয়ে আসবো, বুঝলে? বলেই ফুয়াদ রুমে চলে গেল। আজরিনের দিকে 1 মগ কফি এগিয়ে দিল। আজরিন মুচকি হেসে কফির মগে চুমুক দিল। আজরিন খেয়ে বলল, আপনি কফিটা ভালোই বানান, আজকের কফিটাও ভালো হয়েছে। ধন্যবাদ মিস বিউটিফুল। বিউটিফুল? আজরিন অর্থ কি বলুন তো? সুন্দর। সুন্দর ইংরেজি কি? বিউটিফুল। তাহলে বিষয়টি কি দাঁড়ালো বলুন তো? আমি কিন্তু আপনার আরেকটা নামেই ডাকলাম। আপনি পারেনও বটে। আচ্ছা, আপনার পরিবার কি আমাকে মেনে নেবে? না মানলে মানিয়ে নিবেন, আর আমি জানি আপনি পারবেন। আপনি আজ অফিসে যাবেন না? যাব। তারপর তো স্যারের সম্পর্কে কিছু তথ্য জমা দিতে হবে। সব কিছু ক্লিন শিট বের করতে হবে যাতে এই খবরটা বাইরে না বের হয়। অবশ্য আমি আগেই সব ইমেল করে পাঠিয়ে দিয়েছিলাম, তাই কেউ কিছু জানতে পারেনি, তাই সমস্যা হবে না। এগুলো শুনে আজরিনের মনটা খারাপ হয়ে গেল। ও কিছু বলল না, প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে পড়ল। তখন ফুয়াদ বলল, জীবনে অপ্রত্যাশিতভাবে অনেক কিছুই ঘটে, তবে আপনি চিন্তা করবেন না। সব কিছুর হিসাব দিতে হবে তাদের। সবাইকে নিজেদের কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে। আজরিনের আর ভালো লাগছে না। ও আস্তে আস্তে রুমের ভেতরে চলে গেল। ফুয়াদ অবশ্য সাহায্য করলো আর বিছানায় আধশোয়া হয়ে রইল। তখন ওদের রুমে নক পড়ল। ফায়জা এসেছে। ভাইয়া আসবো? হ্যাঁ, আয়। ফায়জা এসে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? আজরিন আস্তে আস্তে বলল, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে বাস, ভাইয়া কাল বলছিস তুমি 2 দিন কথা বলতে পারবে না, কিন্তু তুমি তো আজ থেকেই কথা বলতে পারছো। আমি হলাম তোমার একমাত্র আপন ননদ, আর একটা ননদও আছে তোমার, আমাদের কাকাতো বোন তিশা আপু। ভাবি তুমি মাইন্ড করো না, আমি আসলে কাশের মানুষদের আপনি করে বলতে পারি না। আর তুমিও আমাকে প্লিজ তুমি করে বলো, আপনি করে বলো না, আমার লজ্জা লাগে। এমনিতেও তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার বড়। তখন ফুয়াদ বলল, এসেই ট্রেনের মতো কথা চালু করে দিলি তো। এই জন্যই কাল আসতে তোকে বারণ করেছিলাম। ইরজা, ও হচ্ছে আমার বোন ফাইজা, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, কিন্তু ভাব ধরে বাংলাদেশ পাশ করেছে। ভাইয়া এইটা কিন্তু ঠিক না, তুমি সব সময় আমাকে আন্ডার এস্টিমেট করো, এইটা মোটেও ঠিক নয়। যা সত্যি তাই বললাম। আমি কিন্তু ভাবির কাছে বিচার দেব। তো করো না, আমি ফুয়াদ আইজান চৌধুরী, আমি কাউকে দেখে ভয় পাই না, বুঝলি? ভাবি তুমি প্লিজ কিছু বলো। এতক্ষণ আজরিন অবাক চোখে ফুয়াদকে দেখছিল। এগুলো দেখে ওর পুরনো কিছু স্মৃতি মনে পড়ে চোখের পানি চিকচিক করছে। ফায়জার কথা শুনে আজরিন আস্তে আস্তে করে বলল, মিস্টার আইজান, বাচ্চাদের মতো কি শুরু করেছেন? এটি কিন্তু ফুয়াদ আইজান চৌধুরীর সাথে যায় না। এরকম ছোট বাচ্চার সাথে ঝগড়া করছেন।
ফুয়াদ আজরিনের দিকে তাকিয়ে আবার ফাইজার দিকে তাকিয়ে বলল, এখন তোর সাথে ঝগড়া করার মুড নেই, তাই আর করলাম না। তার একজন কই? নাকি কাল সময় মতো আসেনি বলে রাগ করে আছে? রাগ করে আছে। তখন পেছন থেকে আওয়াজ আসলো। আমি রাগ করে নেই ভাইয়া, নতুন ভাবে যে পেয়ে গেছি। তখন পেছনে তাকিয়ে দেখলো তিশা এসেছে। তখন ফুয়াদ বলল, সরি বনু, কাল ওভাবে আসলে এক জায়গায় আটকে পড়েছিলাম, তাই আসতে পারিনি। তোমাকে এক্সপ্লেইন করতে হবে না ভাইয়া, আমি জানি। আর ভাবি, আমি হলাম তোমার ননদ তিশা। ভাবি কেমন আছো তুমি? আজরিন মুচকি হেসে আস্তে আস্তে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি তোমার জামাই ছোট, তাই আপনি বলতে হবে না, তুমি করেই বলো। আচ্ছা ভাবি, কি হয়েছিল ভাইয়া যে কথা বলতে পারছিল না? আসলে ওর গালে আর গলায় ব্যথা ছিল, তাই কথা বলতে পারছিল না। এখন ব্যথা কমে গেছে, তাই আস্তে আস্তে কথা বলতে পারছে। গলা ব্যথা কিভাবে হলো? ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও আচ্ছা। ওরা কিছুক্ষণ কথা বলল, তারপর চলে গেল। এতক্ষণ আজরিন সবকিছু দেখছিল, কোনো কথা বলেনি। আজরিন বুঝতে পারলো ফুয়াদের সাথে ওদের সম্পর্ক ভালো, যেমনটা ওদের মাঝে ছিল। চৌধুরী বাড়ির সকলেই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। সবাই নামলেও আজরিন আর ফুয়াদ আইজান এখনো নামেনি। কিছুক্ষণ পর আইজান আজরিনকে ধরে ধরে নিচে সকলের উৎসুক জনতার মতো ওদের দিকে তাকিয়ে আছে। আজরিন দাঁড়িয়ে আছে। তখন আয়েশা চৌধুরী বলল, মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আর ফুয়া, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই ওকে নিয়ে বস। তখন ইশতিয়াক চৌধুরী বলল, দাঁড়িয়ে আছো কেন? তোমরা বসো, এমনিতেই মেয়েটা অসুস্থ। কথা শুনে সকলে ইশতিয়াক চৌধুরীর দিকে তাকালো। উনি কি মেয়েটাকে মেনে নিয়েছে? ওরা বসলো। আয়েশা চৌধুরী সকলকে খাবার দিল। আজরিন অল্প অল্প করে খাচ্ছে। সকলে খাচ্ছে আর আজরিনকে দেখছে। মেয়েটা সুন্দরী বলা চলে, সুন্দর করে মাথায় কাপড় দিয়ে ঢেকে এসেছে। মেয়েটার মুখ দেখলে কেউ মায়ায় পড়ে যাবে। ফুয়াদের বাবার দুই ভাই, তাদের এক বোন আছে। বাবা ইশতিয়াক চৌধুরী, মা আয়েশা চৌধুরী, বোন ফাইজা চৌধুরী। চাচা ইশতিয়াক চৌধুরী, তার স্ত্রী তমা চৌধুরী, তাদের এক ছেলে এক মেয়ে। ছেলে তুহিন চৌধুরী, সে বাবা চাচাদের সাথেই বিজনেস করে। তার স্ত্রী স্বপ্না চৌধুরী, তাদের 2 বছরের ছেলে আছে, নাম তৌকির। মেয়ে তিশা, তার কয়েকদিন পর বিয়ে হবে। ফুপু মাইমুনা চৌধুরী, তার মেয়ে মলি চাইতো তার ননদকে ফুয়াদের সাথে বিয়ে দিতে। সবার খাওয়া শেষ করে ইশতিয়াক চৌধুরী বললেন, তো আমরা কি এখন জানতে পারি তোমাদের বিয়েটা কিভাবে হলো? তখন ফুয়াদ বলল, আসলে আমি ইরিজাকে পছন্দ করতাম, তাই বিয়ে করেছি। এটা কোনো কারণ হতে পারে না। যদি পছন্দই করতে তাহলে আমাদের জানাতে পারতে, আমরা কথা বলতাম ওর পরিবারের সাথে। আপনি তো গ্রামকে পছন্দ করেন না, তাই বলিনি। কথা শুনে শুনে সবাই ফুয়াদের দিকে তাকালো। তখন ফুয়াদ বলল, ওর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমরা যাই। মেয়েটার বাবা কি করে, নাম কি, সেগুলো তো জানাই হলো না। তখন আজরিন আস্তে আস্তে বলল, আমার বাবার নাম আজাহার মির্জা। আপনি নামটা বোধহয় শুনেছেন। কথা শুনে সবাই অবাক হয়ে আজরিনের দিকে তাকালো। এই মেয়েটা কথা বলতে পারছিল না কাল, অথচ আজ বলছে। ইশতিয়াক চৌধুরী উঠে এসে চমকে গেলেন তার শুনে। তিনি ধীর পায়ে আজরিনের সামনে এসে বলল, মধুপুর তোমার গ্রাম, তাই না? আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। ফাদ, তুমি এখন ওকে উপরে নিয়ে যাও, আর খেয়াল রাখবে আজরিনের যেন কোনো অসুবিধা না হয়। বাকিরা যে যার কাজে যাও। আর হ্যাঁ, আজরিন আমাদের বাড়ির বউ, এটা মাথায় ঢুকিয়ে নাও। ও এই চৌধুরী বাড়ির বউ, তাই তার কোনো অসম্মান হয় এরকম কোনো কাজ করবে না। বলে ইশতিয়াক চৌধুরী রুমে যেতে লাগলো, সাথে আয়েশা চৌধুরীও। তার চোখ দুটো ভিজে উঠেছে। বাকিরা ইশতিয়াক চৌধুরীর এরকম ব্যবহার বুঝতে পারলো না। বাবার নাম শুনে আজরিনকে মেনে নিল। আজরিন ওনার অবস্থা বুঝতে পারলো। ফুয়াদও হয়তো একটু আন্দাজ করতে পারছে। আঙ্কেল শুনুন। কথা শুনেই ইশতিয়াক চৌধুরী থেমে গেলেন। আজরিন আস্তে আস্তে তার কাছে গেল, সাথে ফুয়াদও। আজরিন আস্তে আস্তে বলল, যাতে কেউ না শুনে, বাবা আপনার জন্য একটা চিঠি রেখে গিয়েছেন। তিনি একবার হলেও আপনাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু পাননি। কথা বলার সময় আজরিনের গলা ধরে আসছিল। আজরিন কথা শুনে ইশতিয়াক চৌধুরী অবাক হয়ে বলল,
রেখে গিয়েছেন মানেটা কি? আজহার কথাই কি আছে? তখন ফুয়াদও আস্তে আস্তে বলল। স্যার 7 দিন আগে মারা গেছেন বাবা। এ কথা শুনে ইশতিয়াক চৌধুরী এক পা পিছিয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারছেন না সে পৃথিবীতে নেই। আয়েশা চৌধুরী ইশতিয়াক চৌধুরীকে ধরলেন। বাকি কেউ কিছু বুঝতে পারলো না। ওদের কাছে সব রহস্যময় লাগছে। ইশতিয়াক চৌধুরী রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। পেছনে আয়েশা চৌধুরীও আছে। তিনি আয়েশা চৌধুরীকে বললেন, আমি পারিনি আয়েশা, আমি আমার কথা রাখতে পারিনি। মেয়েটাকে দেখো, প্রথম দিনই বোবা আর গ্রামের মেয়ে বলছি, অথচ মেয়েটা আজকে কিছু বললই না, শুধু বাবার কথা জানিয়ে গেল। আয়েশা, আজরিনের মা ওকে জন্ম দিতে গিয়েই মারা গেছে, তুমি ওকে মায়ের মতো আগলে রেখো। তখন আয়েশা চৌধুরী বললেন, রাখবো। আজহার ভাইয়ের মেয়েও, কিন্তু আজহার ভাই তো একজন। আমার মাথায় কিছুই ঢুকছে না। ওদের সাথে খারাপ কিছু ঘটেছে আমার মনে হচ্ছে। ফুয়াদ, আজরিন দুজনেই কিছু লুকাচ্ছে। ফুয়াদরা উপরে ওঠার সময় মলি দেখিয়ে দেখিয়ে তার ননদকে বলল, বুঝলি তো নিধি, সবার পেটে কি হজম হয় না, এই জন্যই বোধহয় ওই জিনিসটা আস্তে আস্তে কষ্ট হলেও খেয়ে যায়, যাতে লোকে বুঝতে না পারে সে কোথা থেকে উঠে এসেছে। আমরা তো জানি গ্রামের মেয়েরা এসব ভালো খাবার চোখেও দেখেনি, তাই তো দেখে লোক সামলাতে পারেনি, জোর করে হলেও খেয়ে গেছে। এ কথা শুনে আজরিন থেমে গেল। সে বুঝতে পেরেছে তাকেই মিন করে কথাগুলো বলেছে। ফুয়াদ আজরিনের দিকে তাকালো। আজরিনের অবস্থা বুঝতে পেরে আজরিনের হাত ধরে কানে কানে বলল, এখানে মন খারাপ করার কোনো দরকার নেই মিস। অন্যের কথাই নিজেকে ছোট ভাববেন না। আর আপনি যা আনন সেটা নিয়ে তো একদমই নয়। আসলে এর মাথার স্ক্রু একটু ঢিলা আছে। আপনি হলেন আমার রাজ্যের রানী, তাই রানীর মতো থাকবেন। কে কি বলল তাতে কান দিবেন না। আসলে মানুষটা কখন কি করে বা বলে সেটা নিজেই জানে না। গাধা কোথাকার। এ কথা শুনে আজরিনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বাকিরা কেউ বুঝতে পারলো না। অন্য কোনো মেয়ে হলে অপমানে এখান থেকে থাকতো না। মলির দিকে তাকিয়ে দেখলো মেয়েটা হেসে দাঁড়িয়ে আছে, তাই ও বলল, মাশাল্লাহ আপু, আপনার হাসিটা তো অনেক সুন্দর। আপনার মনটা যদি আপনার হাসির মতো সুন্দর হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। এ কথা শুনে ফুয়াদ, ফাইজা আর তিশার মুখে হাসি ফুটে উঠল। তবে মলির মুখটা চুপসে গেছে। সে ভাবেইনি এত সুন্দর করে কেউ তাকে অপমান করতে পারবে। ফুয়াদ জানতো তার শুভ্রপরী এরকম কিছুই বলবে, তাই ও কিছু বলেনি। তখন ফুয়াদ বলল, হেই মলি, আমার বউয়ের সাথে লাগতে আসলে তোকে আগে থেকে প্ল্যান করে আসতে হবে, সো বি কেয়ারফুল। এ কথা শুনে মলি রাগে অপমানে ওখান থেকে চলে গেল। বড়রা আগেই চলে গেছে। মলির হাজবেন্ড খুব খুশি হয়েছে এ কাজে। আজরিন আস্তে আস্তে উপরে উঠলে নিলে তখন ফুয়াতোকে কোলে তুলে নিয়ে আর হাঁটা ধরে বলল, অনেক হেঁটেছেন, আজ আর হাঁটতে হবে না। আপনার কষ্ট হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি। সবার সামনে এরকম করলে সবাই কি ভাববে? নামান, এমনি তো সবাই আমাদের ভালো চোখে দেখছেন না। আমার বউ আমি কোলে নিয়েছি, আপনার কি তাতে? হুট করে বেশি হয়ে যাচ্ছে না? এখন মনে হচ্ছে আপনার মুখটা বন্ধ থাকলেই ভালো থাকতো মিস। কথা বলতে বলতে ওরা রুমে এসে পড়েছে। ও রুমে এসে ওকে নামিয়ে দিল আর বলল, বাহ, আপনি এই 6 দিন কথা বলতে পারেননি, আজ কথা বলতে পারলেন। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কথা বলতে সমস্যা হচ্ছে না। এখন কথা বলতে সমস্যা হচ্ছে না? আজরিনের হুট করে মন খারাপ হয়ে গেল আর বলল, আঙ্কেলকে চিঠিটা দিয়ে আসুন, আমার ব্যাগের প্রথম পকেটে আছে। এ কথা শুনে ফুয়াদ বুঝতে পারলো আজরিনের মন খারাপ। সদ্য 7 দিন হয়েছে সে তার বাবাকে হারিয়েছে, যাকে নিজের থেকেও ভালোবাসতো আজরিন। কাল পর্যন্ত মেয়েটা নিষ্প্রাণ ছিল, আজ একটু স্বাভাবিক হচ্ছে। না হলে এই 6 দিন কেমন ছিল সেটাও জানে। ঘুমের মাঝে হাঁসফাঁস করত। ওদের বিয়েটাও হয়েছে 3 দিন হলো। এত কিছু চাপ একসাথে পড়েছে, ও চায় না আর কোনো কষ্ট দিতে। ও নিজেকে সামলিয়ে বলল, অফিস যাওয়ার সময় দিয়ে যাব। আজ তো আপনার জন্য শপিংও করতে হবে। আপনি ঠিক থাকলে আপনাকে নিয়েই যেতে পারতাম, কিন্তু এটা পসিবল না। আমি বিকালেই ফিরে আসব, ততক্ষণে আপনি রুম থেকে বের হবেন না। আমি মাকে
আর ফাইজাকে বলে যাব। আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি অফিস যান, আর হ্যাঁ, ল্যাপটপটা দিয়ে যান, আমার কিছু কাজ আছে। এতদিনে ওগুলো ভুলে বসেছিলাম। আপনার তাড়াতাড়ি একটা মিশনে যেতে হবে মনে হচ্ছে। মানে? বাবার কাছে কিছু তথ্য ছিল, ওগুলো তো আপনাকে দেওয়াই হয়নি। আমি পাঠিয়ে দিব আপনাকে, না হলে রাতে এসে দেখে নিয়েন। আচ্ছা ঠিক আছে। ফুয়াদ রেডি হয়ে অফিসে চলে গেল। যাওয়ার সময় ইশতিয়াক চৌধুরীকে চিঠি দিয়ে গেল, আর আয়েশা চৌধুরী আর ফাইজাকে আজরিনের খেয়াল রাখতে বলে চলে গেল। স্যার, আমি কিছু শুনতে চাই না। আপনাকে এই কেসটার দায়িত্ব আমাকে দিতেই হবে। আইজানের কথা শুনে সিআইডি হেড অফিসার বললেন, তুমি কেসটার দায়িত্ব নিতে চাইছো, সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা একটু বেশি রিস্ক হয়ে যাবে। আমি জানি তোমার টিম যথেষ্ট ভালো, কিন্তু এতে রিস্ক তোমার জীবনে রিস্ক বেড়ে যাবে। স্যার, ইরজাকে কেউ চিনে না। তাছাড়া ও সবসময় পর্দা মেনটেন করেই চলাফেরা করে। এত বড় একজন মানুষ, তবুও তাকে কেউ চেহারার জন্য চিনে না। তার নাম ও কাজের জন্যই তাকে চিনে। যদিও গ্রামের ব্যাপারটা আলাদা। বাকি রইল আমার কথা, তাহলে বলবো, দেশের জন্য যদি জীবন দিতে পারি, এর থেকে আর ভালো কি হতে পারে। তোমার কথা শুনে খুশি হলাম, কিন্তু তুমি এত শিওর হয়ে কিভাবে বলছো যে ইকজারকে কেউ চেনে না? ভুলে যেও না, যখন আজহারের উপর অ্যাটাক করা হয় তখন ইকজার ওখানে ছিল আর আহত হয়েছিল। সেটা ঠিক আছে, তবুও আমি চাই সবকিছু আমিই করতে। তবে এখানে কিছু মানুষ সবার অগোচরে আমাকে সাহায্য করবে। আশা করি খুব তাড়াতাড়ি ভালো কিছু হবে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজ উঠি, বাড়িতে যেতে হবে। আর স্যার, কিছুদিনের জন্য ছুটিও নিতে হতে পারে। আপনি কিন্তু না করবেন না। আচ্ছা ঠিক আছে, তোমাদের নতুন জীবনের শুভেচ্ছা। ধন্যবাদ স্যার, আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলেই আইজান অফিস থেকে বেরিয়ে গেল। আর খুশি হলো কেসটা সে নিতে পেরেছে বলে। না, ওর আর শুভ্রপরীকে কষ্ট পেতে দিবে না। ও শপিং মলে গিয়ে ইসরার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিল। এদিকে ইসরা একা রুমে বসে আছে, কেমন যেন লাগছে। ল্যাপটপের কিছু কাজ করেই রেখে দিয়েছে। ওর আর ভালো লাগছে না, সব অসহ্য লাগছে। এই বাড়ির সব মানুষকে ও চিনে, কিন্তু কাউকে বলছে না। ও ওদের সম্পর্কে অবগত। ও চোখ বন্ধ করে শুয়ে আছে। হুট করে মাথা কারো হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো ইসরা। তাকিয়ে দেখলো আয়েশা চৌধুরী ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওকে তাকাতে দেখে বলল, আমি বোধহয় ঘুমটা ভাঙিয়ে দিলাম তোমার। না না আন্টি, তেমন ব্যাপার না। আমি তো ঘুমাইনি, শুধু চোখ বন্ধ করেছিলাম। আরে বোকা মেয়ে, আন্টি বলছো কেন? তুমি আমার ছেলের বউ, আমি তোমার শাশুড়ি মা, আমাকে মা বলো। মা শুনেই ইসরার চোখ ছলছল করে উঠল, কারণ মায়ের সান্নিধ্যে ও কখনোই পায়নি। আয়েশা চৌধুরী ইসরার মনোভাব বুঝতে পেরে বলল, কি হলো, বলবে না মা? বলবো মা। এই তো গুড গার্ল। দুপুরবেলা খাবার টেবিলে ইসরাকে না দেখে ইশতিয়াক চৌধুরী বললেন, ইরজা কোথায়? এ কথা শুনে মলি বলল, মামা, তোমার কি মনে হয় না তুমি মেয়েটাকে একটু বেশি প্রশ্রয় দিচ্ছ? আমার বাড়ির বউ, আমি প্রশ্রয় দিব কি দিব না সেটা তোমার ভাবতে হবে না। তুমি তোমার সংসারে মনোযোগী হও, আমার সংসার আমার পরিবার সামলে নেবে। আর আয়েশা, তুমি ইরজাকে নিয়ে এসো। এ কথা শুনে মলি অপমান বোধ করলো, কিছু বলল না, কারণ রাগ দেখিয়ে কিছু করলে হিতে বিপরীত হতে পারে। তখন ফাইজা বলল, মা তুমি বসো, আমি নিয়ে আসছি ভাবিকে। ফাইজা গিয়ে ইসরাকে নিয়ে এলো। ইসরা আসতেই ইশতিয়াক চৌধুরী বললেন, বসো মা, আমাদের সাথে খাবার খাও। তখন ইসরা বলল, উনি বাড়ি ফিরছে, রাস্তায় আছে উনি, আসুক, তারপর একসাথে খাবো। তাছাড়া মাও তো এখন খাচ্ছেন না, আমরা না হয় একসাথেই পরে খাবো, আপনারা খান। এ কথা শুনে আয়েশা চৌধুরী ইসরার দিকে তাকালেন। আজ পর্যন্ত তার কথা কেউ ভাবেনি। সবাই ইসরার আচরণে মুগ্ধ না হলেও এত তাড়াতাড়ি কেউ শাশুড়ির খাওয়া নিয়ে ভাবে। তমা চৌধুরী তার পুত্রবধূর স্বপ্নার দিকে তাকালো। তার পুত্রবধূ তার দিকে তাকিয়েই ছিল। তাই দেখে তিনি মুচকি হাসলো। না, এই বাড়ির বউগুলো সত্যি ভালো। স্বপ্নাও তার শাশুড়ি মায়ের সাথে খায়। আয়েশা চৌধুরী মুচকি হেসে বলল, তোমার তো দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, তুমি চলো সোফায় বসো। আয়েশা চৌধুরী ইসরাকে সোফায় বসিয়ে দিল। 10 মিনিট পরে আইজান এলো। সবাইকে দেখে ইসরাকে বলল,
ইরজা, বিকেলে তৈরি হয়ে থেকো, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর আমি আজ তোমার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি। তখন আয়েশা চৌধুরী বললেন, আরে ও তো এখনো খায়নি, তোর জন্য অপেক্ষা করছে। তুই ফ্রেশ হয়ে আয়, বাকি কথা পরে হবে। ও আচ্ছা, তাহলে ওকে খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আইজান ফ্রেশ হয়ে এলো আর এসেই ইজরার পাশে বসে পড়ল। সবাই খাওয়া হয়ে গেছে, এখন চৌধুরী বাড়ির বউরা বসবে। বাকিরা গিয়ে সোফায় বসেছে। সবাই খাওয়া শুরু করলো। আইজা ইজরাকে দেখে 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 খাচ্ছে। তা দেখে ফাইজা বলল, দেখ তিশা আপু, আমার খারুস ভাই বিয়ের পর বদলে গেছে। বউকে কি সুন্দর দেখে খাওয়াচ্ছে। আল্লাহ এরকম একটা জামাই আমাকেও পাইয়ে দিও, যে আমাকে খুব কেয়ার করবে, একদম ভাইয়ার মতো। আমিন। এই তিশা আপু, আমিন বলো। ফাইজার কথা শুনে তিশা হেসে ফেলল আর বলল, আমিন বললে কি হবে শুনি? আরে তুমি জানো না বুঝি, বেশি মানুষ আমিন বললে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। ওকে যা, তোর জন্য আমিন বলে দিলাম। আমিন। তখন পাশ থেকে মলি মনে মনে বলল, এই মেয়েটাকে নিয়ে সবার বাড়াবাড়ি বিরক্ত লাগছে। ওকে সমস্যা নেই, আমিও সুযোগ বুঝে সব করব। আমাকে অপমান করার শাস্তি পেতেই হবে। মেয়ে তৈরি থেকো। খাওয়া শেষে আইজা ইজরাকে নিয়ে রুমে চলে গেল। বিকেলে প্যাকেজগুলো খুব খুলে ইজরা তো অবাক হয়ে গেল। এত শপিং কি করেছেন আপনি? আপনি তো আমার জন্য পুরো বছরের শপিং করেছেন। আপনার লাগবে মিস ইরজা, তাই এনেছি। আপনার তো কাজ থাকতে পারে, হুটহাট কত জায়গায় যেতে হতে পারে, তাই। ও আচ্ছা, কিন্তু মিস্টার আইজান, বিয়ের পর কেউ মিস থাকে নাকি? আপনাকে কমফোর্ট জোন দেওয়ার জন্য মিস বলি। আপনি যখন বললেন, তাহলে এখন থেকে মিসেস বলবো। সবার সামনে তুমি বলে সম্বোধন করেন, কিন্তু একা পেলে আপনি বলেন। এটা কিন্তু আজরিনা জেমির পাঠক মহল মেনে নিচ্ছে না। তাই নাকি? তাহলে তো সবসময় তুমি বলেই সম্বোধন করতে হবে। আমাদের সম্পর্ক যেমনই হোক, বোঝাপড়াটা খুব স্ট্রং রাখতে হবে, বুঝলেন? হুম, সেটা আমাদের আগে থেকেই আছে। এখন আপনি রেডি হন, ডাক্তারের কাছে যেতে হবে। এ কথা শুনে ইজরা হাসলো আর বলল, ডাক্তার কি বলবে, কি ওষুধ দেবে সেটা আমি জানি। আমি কে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন। আসলে কি বলতো, তোমাকে নিয়ে ফুচকা খেতে যাব, তাই বললাম। সবাইকে বলবো নাকি আমি আমার বউকে নিয়ে ফুচকা খেতে যাব? ফুচকা? লাইক সিরিয়াসলি? না, আসলে আমরা যাব প্রকৃতি দেখতে। তাছাড়া আইরিন আসবে তোমার সাথে দেখা করতে, তাই। আইডিনের নাম শুনে ইজরার মুখ থেকে হাসি গায়েব হয়ে গেল আর বলল, ওর কি দরকার আমার সাথে দেখা করার? ওকে আসতে বারণ করুন। আরো কিছুদিন যাক, তারপর দেখা করব। তোমাকে না দেখলে ওর শান্তি হচ্ছে না। আরো কয়েকদিন ধৈর্য ধারণ করতে বলুন। সবকিছু তাড়াতাড়ি ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। আমাদের উপর যে অ্যাটাক করেছিল তার কি খবর? তাকে ধরেছি, তবে ওর বসের নাম জানতে পারিনি। ও আচ্ছা, আপনাকে একটা ট্রিক্স বলে দিই, সেটা অ্যাপ্লাই করুন, দেখবেন তাড়াতাড়ি নাম বলে দিবে। ওকে। ইজরা আইজানকে বলল। সব শুনে আইজার ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইল। তা দেখে ইজরা বলল, কি হলো, ওভাবে তাকিয়ে আছেন কেন? আপনার না মানে তোমার মাথায় কি বুদ্ধি? তবে আমি ভাবছি এর সাথে আরো কিছু অ্যাড করব, তাহলে বিষয়টি আরো ভালো হবে। এইরকম ভাবে কাউকে শাস্তি দেওয়া যায়, আমার মাথাতেই আসেনি। আমার জীবনের সব থেকে প্রিয় আমার বাবাকে মেরেছে ও। ওকে কি করে ছেড়ে দেই? সবার কঠিন শাস্তি ভোগ করতে হবে, কাউকে ছাড়বো না। একদম ঠিক বলেছ, আমরা কাউকে ছাড়বো না, সবাইকে তাদের কৃতকর্মের শাস্তি দেব। ইজরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তা দেখে আইজান ওর চোখ থেকে পানি মুছে বলল, যা হওয়ার হয়ে গেছে, তুমি একদম কাঁদবে না। এখন তো কাঁদবে তারা যারা তোমার জীবন থেকে তোমার সুখ কেড়ে নিয়েছে। তোমার হাজবেন্ড সবাইকে কঠিন শাস্তি দিবে, কাউকে ছাড়বে না, পারলে তোমার সামনে দিবে। ইজরা আইজানকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আর বলল, কেন এরকম হলো আইজান? কি ক্ষতি করেছিল আমার বাবা? আমার ভাইরা, যার জন্য আমাদের জীবনটা এলোমেলো হয়ে গেল। যখন আমি ঘুমাই তখন বাবার রক্তাক্ত মুখটা ভেসে ওঠে। আমি চিৎকার করে কাঁদতে চেয়েছিলাম, কিন্তু আমার গলাটায় ওরা আঘাত করে, যার জন্য আমি কথা বলতে পারছিলাম না। আইজান, আমি চেয়েছিলাম চিৎকার করে খুব কাঁদতে, কিন্তু ওরা আমায় কাঁদতে দেয়নি। আইজান, হুশ, একদম কাঁদবে না। তুই জানো না, তোমার কান্না দেখলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়।
নিজেকে শক্ত করো ইরজা। তুমি আর 5টা সাধারণ মেয়ে নও। তুমি তোমার বাবার আদর্শ সন্তান। তুই ভুলে গেলে তোমার বাবা তোমাকে কি বলেছিল তাকে ভেবে না কান্না করতে, সবসময় হাসি খুশি থাকতে। তাহলে তুমি একদম দুর্বল নও। আমি আছি তোমার সাথে। ইজরা আইজানকে জড়িয়ে ধরে কান্না করলো। একসময় কান্না বন্ধ হয়ে গেল। তখন আইজান বলল, অনেক হয়েছে, চলো এবার ফুচকা খেতে যাই। খোলা প্রকৃতির কাছে গেলে তোমার মনটাও ভালো হয়ে যাবে। তোমার জন্য তাড়াতাড়ি অফিস থেকে এলাম। তুমি কিন্তু আমার ছুটি ওয়েস্ট করতে চাইছো। ইজরা আইজানকে ছেড়ে দিয়ে বলল, আমি শুধু ফুচকা খাবো না, সাথে হাওয়াই মিঠাইও খাবো। তোমার জন্য আমার জান হাজির। আর এই হাওয়ার মিঠাই তো দূর। ইজরা কিছু বলল না। মুচকি হেসে আস্তে আস্তে ওয়াশরুমে গেল তৈরি হতে। কিছুক্ষণ পর ইজরা কফি কালারের বোরকা পরে বের হলো আর হিজাব নিকাব পরলো। তা দেখে আইজানও কফি কালার শার্ট পরলো, দুজনেই ম্যাচিং। আইজান ইজরার হাত ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে। আইজার ইজরার দিকে ওর মাকে বলে বেরিয়ে পড়লো। আয়শা চৌধুরী মুচকি হেসে তমা চৌধুরীকে বলল, ওদের দুজনকে দারুণ মানিয়েছে, তাই না? তবে আমার মনে হয় মেয়েটাকে যেমন দেখতে লাগে মেয়েটা তেমন না, মানে একটা রহস্যময়। এ কথা শুনে আয়েশা চৌধুরী মুচকি হাসলো, কিছু বলল না। এদিকে ওরা ফার্মেসি থেকে ইফতার জন্য ওষুধ কিনলো। তারপর ফুচকা আর হাওয়াই মিঠাই খেয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলো। রাতে খাওয়া দাওয়ার পর ইশতিয়াক চৌধুরী সবাইকে বসার রুমে আসতে বলল, এমনকি ইফজা আর আইজানকেও। ওরা আসতেই ইশতিয়াক চৌধুরী বলল, আমি আইজান ইরজানের জন্য একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। ওদের বিয়েটা কিভাবে হয়েছে সেটা তো আমরা জানি না, যদিও বিয়েটা হয়ে গিয়েছে তার জন্য আমি একটা রিসেপশন পার্টি রাখতে চাচ্ছি। এ কথা শুনে আইজান বলল, আর কোনো দরকার নেই বাবা। আমি বা ইজা কেউ চাই না অনুষ্ঠান করতে। ইরজা এই বাড়ির বউ, ওকে তো সামাজিক মর্যাদা দিতে হবে, তাই না? কয়েকদিন পর তো তিশার বিয়ে, সবাই না হয় তখন আমার বউকে চিনে নেবে। ওসব সামাজিক অনুষ্ঠান করতে হবে না। কিন্তু বাবা আমরা যখন চাইছি না তাহলে। ওকে, তোমরা যা ভালো বুঝো। অন্ধকার রুমে একটু আলো জ্বলছে। তার সামনে একটা চেয়ার পাতা, সেখানে আয়েশ করে আইজান বসে আছে। সামনের মানুষটা ভয়ে আইজানের দিকে তাকিয়ে আছে। এতদিন কত টর্চার করেছিল লোকটাকে। আইজান শান্ত ভঙ্গিতে লোকটাকে বলল, মির্জা পরিবারের ওপর কে অ্যাটাক করতে বলেছিল বল? স্যার আমি সত্যিই জানি না, আমি তাকে দেখিনি কোনোদিন। ও তাই না? কি জানিস না? তাকে দেখিসনি, কিন্তু তার নামটা তো বলবি। আমি জানি না স্যার। তোকে যাই বলি না কেন তুই খালি বলস জানি না। তাহলে কি জানিস তুই? সত্যি স্যার আমি কিছু জানি না। ও আচ্ছা তাই নাকি? এখন দেখবো তুই জানিস না কি জানিস না। কাউসার ওকে নিয়ে যাও আর ভালো করে গোসল করাও। ও কতদিন যাবৎ গোসল করে না। হাতে পায়ে ময়লা রক্ত, ওকে এভাবে দেখতে ভালো লাগছে না। কাউসার লোকটাকে নিয়ে একটু দূরে থাকা চেয়ারে বসালো, কারণ তার শরীরে শক্তি আর অবশিষ্ট নেই। মার খেয়ে সব শেষ। কাউসার লোকটাকে চেয়ারে বসিয়ে ছেলেটার হাত পা বেঁধে দিল। তা দেখে লোকটা বলল, এই তোমরা আমাকে ধরছো কেন? আমি তো বললাম আমি কিছু জানি না। রিল্যাক্স মিস্টার, আপনাকে এখন গোসল করাবো, তারপর আবার জিজ্ঞেস করব গোসল করানোর সময় আপনি যদি চেয়ার থেকে পড়ে যান। তাই বেঁধে দিলাম, সমস্যা নেই, আপনি শান্তিতে গোসল করুন। কাউসার দূর থেকে একটা পাইপ দিয়ে লোকটার গায়ে পানি দিতে লাগলো। প্রথম 2 মিনিট তো ভালোই লাগলো। তারপর পাশ থেকে একটা লোক গুলো জাতীয় কিছু ছুঁড়ে মারলো। এগুলো এক প্যাকেট করে। তারপর থেকে লোকটা চিৎকার মারতে লাগলো আর বলতে লাগলো, এই তোমরা থামো, আমার শরীর আর ফুটন্ত পানি নিতে পারছে না, আমার সারা শরীর পুড়ে যাচ্ছে। তোমরা থামো, আমি সহ্য করতে পারছি না। তখন আইজান চিৎকার করে বলল, এখনো কি তুই বলবি তুই কিছু জানিস না? এখনো সময় আছে, বল, না হলে এই ফুটন্ত গরম পানি আর মশলা দিয়ে তোর শরীর সিদ্ধ করব আমি। বল, কে পাঠিয়েছিল তোকে? বলছি তোমরা থামো প্লিজ। কাউসার পাইপের সুইচ অফ করে দিল। লোকটার গা থেকে ধোঁয়া উঠছে, তেমন গরম চা থেকে উঠে। তখন লোকটা বলল, ওর নাম শাওন ছিল, আমি আর কিছু জানি না। সত্যি তো? এরপর আর কেউ মিথ্যা বলবে না। ওকে কোথায় পাওয়া যাবে?
বিদেশ গেছে সেদিন রাতে, যাতে কেউ তাকে ধরতে না পারে। তবে আমার মনে হয় এই শাওনের ওপরও কেউ আছে একজন। শাওনের কোনো ছবি আছে তোর কাছে? না, নেই। শাওনের বিবরণ দিতে পারবি কেমন দেখতে? হ্যাঁ, পারবে। ওকে, তাহলে কাউসার ওকে দিয়ে একটা স্কেচ বানাও, তারপর আমাকে জানাও। বলেই আইজান রুম থেকে বেরিয়ে গেল। আসলে ইফজা বলেছিল ফুটন্ত গরম পানিতে বৃষ্টিতে গোসল করাতে অনেক কিছু সহ্য করতে পারলেও এই রক্তাক্ত অবস্থায় গরম পানি কিছুতেই সহ্য করতে পারবে না। কিন্তু এখানে আইজান আবার একটা লোককে দিয়ে মরিচের গুঁড়া দিয়েছে। এর থেকে কষ্টে আর কি থাকতে পারে? লোকটা যাতে না মারা যায় এই জন্য তৎক্ষণাৎ লোকটাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হলো। 15 দিন পর দেখতে দেখতে ইফজা চৌধুরী বাড়িতে এসেছে 16 দিন হয়ে গেল। এই কয়েকদিনে ইফজা সবার মনে জায়গা করে নিয়েছে। এখন ইফজা পুরোপুরি সুস্থ। মলি আর তার মা তারপরের দিনই চলে গেছে। আজ বিকেলে ইশতিয়াক চৌধুরী এসেছে ইফজার কাছে। ইফজার রুমে কিছু একটা করছিল। তখন ইশতিয়াক চৌধুরী দরজায় নক করতেই আর বললেন, আসবো? হুট করেই ওনার আগমনে ইজরা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। ও তাড়াতাড়ি মাথায় ওড়না দিয়ে বলল, আঙ্কেল আসুন। এখনো আঙ্কেল বলবে? আসলে তোমাকে কিছু বলতে হবে না। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। না, তোমার সাথে আমার কিছু কথা ছিল, চলো বাগানে যাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি চা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। বলেই ইশতিয়াক চৌধুরী চলে গেলেন। ইজরা একটা দীর্ঘশ্বাস ফেলে কিচেনে গেল। তারপর 2 কাপ চা নিয়ে বাগানে চলে গেল। ইজরা চায়ের কাপ এগিয়ে দিয়ে বেতের চেয়ারে বসে পড়ল। কি বলবেন বড় বাবা? বড় বাবা শুনেই ইশতিয়াক চৌধুরী চমকে ইজরার দিকে তাকালো আর বলল, বড় বাবা? বাবা তো আপনাকে ওই নামেই ডাকতে বলতো। ছোটবেলায় আপনাকে কাছে পাইনি। আপনি নাকি বলেছেন বড় বাবা বলতে? এত কিছুর পরও তোমার বাবা আমার সম্পর্কে এগুলো বলেছে? তুমি কি আইজানের সাথে দেখা হওয়ার আগে আমাকে চিনতে? চিনতাম। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। যে জিনিসটা আমি অহংকারে ভুলে গিয়েছিলাম সেটা আল্লাহ তাআলা ঠিক মিলিয়ে দিলেন। আমি আর তোমার বাবা ছিলাম বেস্ট ফ্রেন্ড। আমি আর আজাহার মিলে ঠিক করেছিলাম তোমাদের বিয়ে দিব। তোমার নামটাও আমি দিয়েছিলাম আইজানের সাথে মিলে, আজরিন। তোমার যখন 2 বছর, তখন ব্যবসার জন্য আমি চলে আসি ঢাকায়। এই যে আমার সবকিছু দেখতেছো, সব তোমার বাবার জন্যই। ও যদি আমায় মনোবল না দিত তাহলে আমি এখানে এসে পৌঁছাতে পারতাম না। সরি মা, আমাদের ক্ষমা করে দিও যে তোমাদের খোঁজ খবর নিইনি। কথা শুনে আজরিন মুচকি হেসে বলল, আপনার ছেলের সাথে আমার বিয়ে ঠিক ছিল, এটা আমি জানি, যদিও আপনাদের দেখিনি। আমার বাবা কখনো আপনি ভুল করেছেন এটা ভাবেনি, তাই ক্ষমার কোনো কারণ নেই। কিন্তু আপনি যখন গ্রামে ছিলেন তখন আপনি ছিলেন আমার বাবার বন্ধু। কিন্তু আপনি যখন শহরে পা রেখে উন্নতি করলেন তখন আপনি হয়ে গেলেন বড় বিজনেসম্যান। ওই গ্রামের বন্ধুর সাথে এই বিজনেসম্যানের দূরত্ব অনেক, বুঝলেন তো বড় বাবা? আপনার এখন অনেক বন্ধু থাকলেও আমার বাবার সব সময়ের কাছের বন্ধু ছিলেন আপনি। আপনার জায়গাটা আমার বাবা কাউকে দেয়নি। এটা শুনে আপনি মনে করবেন না তার কোনো বন্ধু হয়নি, তারও অনেক বন্ধু হয়েছে। এ কথা শুনে ইশতিয়াক চৌধুরীর চোখ ছলছল করে উঠল। প্রথম কাজের চাপে যোগাযোগ করতে পারেনি। তারপর সে যে টাকায় মোহে পড়ে তার বন্ধুর সাথে যোগাযোগ করেনি, সে তার কথা রাখেনি। সেই মানুষটা সবসময় তার পাশে ছিল, সেই মানুষটাকে তার সুখের দিনে পাশে রাখেনি। ইশতিয়াক চৌধুরী নিজেকে সামলিয়ে বলল, আজহার মারা গেল কিভাবে? ইজরা কিছু বলল না, চুপ করে রইল। তা দেখে ইশতিয়াক চৌধুরী বললেন, কি হলো মা তোমার? বলতে চাইছি না, কিন্তু এটা বলতে পারি আমার বাবার স্বাভাবিক মৃত্যু হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমাদের বিয়েটা কি আজহার সামনে থেকে করিয়েছিল? না, বাবার মৃত্যুর 3 দিন পর বিয়ে করেছিলাম। তবে বাবার শেষ ইচ্ছে ছিল আপনার সাথে দেখা করা ও আমাদের বিয়েটা হওয়ার। ওই 3 দিন আমি বেশি অসুস্থ ছিলাম আর এখান থেকে চলে আসতে হতো, তাই 3 দিন পর একটু সুস্থ হলে আমরা বিয়ে করি আর এখানে আসি। ও আচ্ছা, তোমার ভাইয়া এখন কোথায়? সবাই এখন সবার কাজে আছে। তাদেরকে আসতে বলো, নিশ্চয়ই ওরা এখন অনেক বড় হয়ে গিয়েছে। বড় হয়ে গেছে, সঠিক সময়ে এলে এসে পড়বে।
ইরজা কথা ঘোরানোর জন্য বলল। সেসব বাদ দিন, বাবা আপনাকে চিঠিতে কি লিখেছেন? এই কথা শুনে তিনি একটু হতচকিয়ে গেল আর বলল, সেটা আমার আর আমার বন্ধুর সিক্রেট। যা হওয়ার হয়ে গিয়েছে, পুরনো কিছু ভাবতে হবে না। তবে এটা মনে রেখো, তোমার বাবা নেই এটা কখনো ভাববে না। আমি তোমার বাবা, আমায় বাবা বলে ডাকবে, কেমন? আর তুমি করে বলবে। আর হ্যাঁ, আজহারের কাছে যেভাবে আবদার করতে সেরকম আমার কাছেও করবে। এটা ওই চিঠির সাথে অ্যাড ছিল, বুঝতে পারলে? কথাগুলো শুনে ইরজার চোখ ছলছল করে উঠল, কারণ তার বাবা ছিল তার বেস্ট ফ্রেন্ড। ইরজা মুচকি হেসে বলল, ওকে বাবা, তাহলে চলো এখন আমরা আইসক্রিম খেতে যাব। ইশতিয়াক চৌধুরী উঠে বললেন, এই হলো আমার মেয়ের মতো কথা। তো চলো যাওয়া যাক। ওদের দুজনকে বাগানে আসতে দেখে আয়শা চৌধুরী আর ফায়জাও আসে পিছনে। যদিও ওদের মধ্যে কি কথা হয়েছে শুনতে পায়নি। ওদের উঠে আসতে দেখে ফায়জা বলল, বাবা, তোমরা কোথায় যাচ্ছ? আইসক্রিম খেতে তুমি যাবে? গেলে চলো। কি, তুমি আর আইসক্রিম? আমার মেয়ে খেতে চেয়েছে, তাই আমিও খাবো। মেয়েটা কে আবার? এই যে দেখেছো, ইরজাকে, এটাই বুঝলে। ও আচ্ছা। তখন ইরজা বলল, বাবা, তার থেকে তুমি বরং কাউকে দিয়ে আইসক্রিম বাড়ি নিয়ে এসো, আমরা সবাই খেতে পারবো। এটা ভালো বুদ্ধি। রাত 12টা। আইজান বাড়ি ফিরে রুমে এসে দেখলো ইরজা এখনো জেগে আছে। তা দেখে আইজান বলল, কি হলো, তুমি ঘুমাওনি? ঘুম আসছে না। আপনি খেয়ে এসেছেন নাকি খাবেন? সন্ধ্যায় হালকা নাস্তা করেছিলাম, রাতে খাওয়া হয়নি। আচ্ছা তাহলে চলুন, খেতে বসবেন। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার গরম করছি। আচ্ছা ঠিক আছে। আইজান ফ্রেশ হয়ে নিচে গেল, দেখলো ইরজা খাবার বেড়ে বসে আছে। ও গিয়ে টেবিলে বসে বলল, তুমি খেয়েছো? সত্যি বলবো না মিথ্যা? আমি তো জানি মিসেস ফুয়াদ আইজান চৌধুরী মিথ্যা কথা বলে না। ওকে, আমিও সন্ধ্যায় নাস্তা করেছিলাম, তারপর আর খাওয়া হয়নি। ওকে, তাহলে তোমার মিস্টার তোমায় খাইয়ে দিবে। আমি জানি আমার মিসেস আমার জন্য না খেয়ে বসেছিল। আচ্ছা ঠিক আছে। আইজান ইরজাকে খাইয়ে দিল। ইরজাও বিনা বাক্যে খেয়ে নিল। খাওয়া শেষে আইজান বলল, মিসেস ঘুম পাচ্ছে নাকি? কেন? না হলে বউকে নিয়ে একটু চন্দ্রবিলাস করতাম আর কি। ও আচ্ছা, তাহলে চলুন যাই চন্দ্রবিলাস করতে। আইজান আর ইরজা ছাদে চলে গেল। তারপর চাঁদের মুখ করে বসে পড়ল। আইজান ইরজাকে এক হাত জড়িয়ে ধরে বলল, আর ইরজার দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি এখানে কয়টা চাঁদ দেখতে পাচ্ছ? চাঁদ কয়টা আছে পৃথিবীতে মিস্টার? আর হ্যাঁ বলো না, কয়টা চাঁদ দেখতে পাচ্ছ? আমি তো একটাই দেখতে পাচ্ছি। কিন্তু আমি তো দুইটা দেখতে পাচ্ছি। কোথায় দেখছেন শুনি? সব প্রেমিক পুরুষের একান্ত ব্যক্তিগত চাঁদ থাকে, সেটা শুধু প্রেমিক পুরুষরাই জানে। এখানে দুটো চাঁদ দেখতে পাচ্ছি, একটা হলো ওই যে আকাশে, আর একটা হলো আমার পাশে, বুঝতে পারলে? এ কথা শুনে ইরজা লজ্জা পেল। তা দেখে আইজান বলল, বাহ, লজ্জা পেলে তো তোমায় দারুণ লাগে, আমার ব্যক্তিগত চাঁদ। এ কথা শুনে ইরজা যেন আরো বেশি লজ্জা পেয়ে প্রেমিক পুরুষের বুকে ছাই নিল। আইজান হেসে উঠল। কিছুক্ষণ পর ইরজা বলল, চলুন, আমার ঘুম পাচ্ছে। এত তাড়াতাড়ি ঘুম এসে পড়লো? আচ্ছা চলো যাই। আইজান ইরজার হাত ধরে বলল, তোমার আর আমার সম্পর্ক এত সহজ কেন বলো তো শুভ্রপরি? ইরজা মুচকি হেসে বলল, কারণ আমাদের সম্পর্ক তৈরি হওয়ারও আলাদা একটা গল্প আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আইজান আর ইরজা শুনল সবাইকে আইজানের নানা বাড়িতে যেতে হবে, কারণ আইজানের নানা ভাই তাদের দেখতে চেয়েছে। তার নানা ভাই নাকি অসুস্থ। আইজান যেতে চাইছিল না, কিন্তু ওর নানা ভাই অসুস্থ দেখে আর না করেনি। আরও একটা কারণ আছে, সেটা আইজান আর ইরজা ভালো করেই জানে। আইজানের মা বাবা ফয়জা, তিশা আর আইজান আর ইরজা যাবে। তিশার বিয়ে আরো 1 মাস পর হবে, তাই ওদের সাথেই যাচ্ছে। আইজান যেহেতু ওর স্যারকে আগেই বলেছিল, তাই ছুটি পেতে সমস্যা হয়নি। আইজার আর ইরজা যাবে আলাদা গাড়িতে, আর বাকি সবাই আলাদা গাড়িতে ওদের নানা বাড়ি সিলেটে। সবাই গাড়ি নিয়েই যাবে। ইরজা বোরকা হিজাব পরলো, আর আইজান ওর ম্যাচিং শার্ট। ওরা সবার থেকে বিদায় নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লো।
ফাইজা অবশ্যই আইজানের গাড়িতেই আসতে চেয়েছিল, কিন্তু আইজান মানা করে দিয়েছে। ফাইজা ও তার চায়নি। ফাইজার গাড়ির আগেই বেরিয়ে তারপর আইজানের গাড়ি। হুট করেই ইরজা বলল, আপনি ফাইজাকে আমাদের গাড়িতে আসতে দিলেন না কেন? তিশার ফাইজা তো আমাদের সাথেই যেতে পারতো। আমরা হলাম নিউলি ম্যারিড কাপল, বুঝতে পারলে? ওরা হলো কাবাব মে হাড্ডি। ওরা আসলে কি হতো? ওরা আসলে তুমি লজ্জা পেতে আমার হাত জড়িয়ে ঘুমাতে পারতে না। আমি আপনার হাত জড়িয়ে গাড়িতে ঘুমাই বুঝি? যেদিন চৌধুরী বাড়িতে তোমাকে নিয়ে আসলাম সেদিন তো সারা রাস্তা আমার হাত ধরে ঘুমিয়েছিলে। আর সেদিন তো আমি অসুস্থ ছিলাম। তাই বুঝি? তাহলে সেদিন ফুচকা খেতে গেলে সেদিনও তো ধরেছিলে। আসলে আপনার হাত দুটো আমার ভালো লাগে। তার কি কি ভালো লাগে মিসেস? আপনি কি জানেন আপনি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন? বিয়ের পর এটা সব বউদের কমন ডায়লগ হয়ে যায়। বিয়ের আগে তো কত ভালো ছিলেন, কিন্তু এখন? বিয়ের আগে তো তুমি তোমার বাবার মেয়ে ছিলে, এখন তুমি হলে আমার বউ। তোমাকে হালালভাবে পাওয়ার আশায় ছিলাম, বুঝতে পারলে? কিছু খাবে এখন? চকলেট? না, এখন কিছু খাবো না। আচ্ছা, আপনার নানা বাড়িতে কে কে আছে? আমার নানা ভাই আর নানুমণি, এদের 2 ছেলে আর 2 মেয়ে। একজন হলো আমার মা, আমার 2 মামা, বড় মা আলোক তালুকদার আর ছোট মামা পলক তালুকদার। বড় মামার 2 মেয়ে নিপা আর রূপা, ওরা টুইন, এবার অনার্স 2য় বর্ষে পড়ে। টুইন হলেও ওদের চেহারার মিল নেই। ছোট মামার 1 ছেলে আর 1 মেয়ে। ছেলে পরশ আমার থেকে ছোট, কিন্তু ধুরন্ধর ছেলে, ওর থেকে সবসময় দূরে থাকবে। মেয়ে পালক এবার ইন্টারে পড়ে ফাইজার সাথে। আমার নানু আর মামিরা ভীষণ ভালো, সবাই একসাথে থাকে। ও আচ্ছা। কয়েক ঘন্টা পর দুপুরের দিকে ওরা সিলেটে পৌঁছে গেল। ফাইজার আগেই পৌঁছে গেছে, ওরা একটু দেরি করে এসেছে। গাড়ি থামতেই পালক বাড়ির সামনে থেকে চিৎকার দিল, মা, দাদি, তাড়াতাড়ি এসো, আইজান ভাইয়ারা এসে পড়েছে। আসলে পালক, রূপা আর নীরা বাড়ির সামনেই দাঁড়িয়েছিল। ওরা আসতেই পালক চিৎকার দিল। আইজান নেমেই বলল, আসসালামু আলাইকুম পিচ্চিরা, তোরা কেমন আছিস? তখন পালক বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। আর আইজান ভাইয়া, তুমি আমাদের পিচ্চি বলছো কেন? আমরা কি এখনো ছোট আছি? আমি এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, বুঝতে পারলে? তুই আর ফাইজা কোনোদিন শুধরাবি না। ইন্টারে পড়িস বলেছে ভাব। কি রে রূপা, নিপা, তোরা দুটো চুপ করে আছিস কেন? কেমন আছিস তোরা? এতক্ষণ ইরজা চুপ করে দিয়েছিল। হুট করে পালকের নজর পড়ল ইরজার দিকে। কথা বলতে গিয়ে ভুলে গিয়েছে ওদের ভাবি আছে। ওর গিয়ে ইরজার হাত ধরে বলল, আসসালামু আলাইকুম ভাবি, তোমাকে তো নজরেই পড়েনি। কেমন আছো তুমি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? কথা বলে সময় পেলে তো আমার দিকে নজর পড়বে, তাই না পালক? ও ভাবি, তুমি আমাকে চেনো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন পেছন থেকে বড় মামি বলল, এই তোরা কি এখানেই সব কথা বলবি? আয় ভেতরে আয়। আইজা ইরজা হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করলো। সবাই সালাম দিয়ে কুশল বিনিময় করলো, ইরজাও তাই। বড় মামি ইরজাকে দেখে বলল, মাশাআল্লাহ আয়শা আপু, তোমার ছেলের বউ তো ভারী মিষ্টি। তখন আইজান বলল, নানা ভাই কোথায়? তার জন্যই তো এখানে আসা। তোমার নানা ভাই নিজের রুমেই আছে। ও আচ্ছা। আয়েশা চৌধুরীরা আগেই নানা ভাইকে দেখে এসেছে। এখন শুধু আইজা আর ইরজা মিলে নানা ভাইয়ের রুমে প্রবেশ করলো। আইজান বলল, আসসালামু আলাইকুম নানা ভাই, কেমন আছো তুমি? ওয়ালাইকুম সালাম, আগের থেকে ভালোই আছি। তা আমার নাত বউ কোথায়? তার একটু দেখি। তোমার নাত বউ এখানেই আছে। আইজার ইরজার হাত ধরে এনে বলল, এই যে তোমার নাত বউ। তখন ইরজা বলল, আসসালামু আলাইকুম নানা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আগের থেকে ভালোই আছি। কথা শুনে আইজান বলল, আমি কি করলা নাকি? আমিও তো মিষ্টি, তাই না? আমি মিষ্টি দেখে আমার বউ মিষ্টি হয়েছে, বুঝলে নানা ভাই? কথা শুনেই সবাই হেসে উঠল। ওরা কিছুক্ষণ কথা বলে ওদের বরাদ্দকৃত রুমে চলে গেল। রুমে গিয়ে ইরজা বিছানায় শুয়ে পড়ল। তা দেখেই আইজান বলল, ক্লান্ত লাগছে বুঝি? একটু লাগছে, অনেকদিন পর লং জার্নি করলাম তো, তাই একটু ক্লান্ত লাগছে। আচ্ছা, ফ্রেশ হয়ে তারপর একটা ঘুম দাও। নানা শ্বশুর বাড়িতে এসেছি, ঘুমালে লোকে কি বলবে? লোকের কথার ধার ধারো নাকি তুমি? কি সেসব বাদ দিন,
আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কি? আপনার নানা ভাই অসুস্থ নয়, আপনাকে মিথ্যা বলে এখানে এনেছে। তুমি বুঝতে পারলে কিভাবে? আমার কাছে এটা কোনো ব্যাপার হলো? যাই হোক, সকালবেলা জানলাম আপনার নানা ভাই অনেক অসুস্থ। তখন আম্মুর মুখটা কাদো কাদো হয়ে গেছিল, কিন্তু এখানে আসার পর মা রিল্যাক্স মুডে আছে। আবার আপনার মামা বাড়ির লোকদেরও কারো মুখে ভয়ের ছাপ দেখলাম না, সবকিছু মনে হয় স্বাভাবিকই আছে। আপনার নানার রুমে আশেপাশে আমি কোনো ওষুধ দেখতে পেলাম না, যা ছিল সব ভিটামিন আর প্যারাসিটামল। এমনি তো অসুস্থ ব্যক্তির রুম যেভাবে থাকে সেরকম তো একেবারেই ছিল না। আপনার নানা ভাই যখন কথা বলল তখনও মনে হচ্ছিল উনি ভালোই আছে, ওনার কোনো সমস্যা নেই। তার উপর ওনার হাতে কিছু খাবারও লেগেছিল, মনে হচ্ছিল হুট করে খাওয়া বন্ধ করে দিয়েছে। আমরা আসার পর পালক যে চিৎকার দিল সেটা ছিল সতর্কতামূলক চিৎকার। আরো কিছু ব্যাপার আছে, আপনাকে বলবো না। এবার বুঝতে পারলেন এখানে আনার জন্য মিথ্যা বলা হয়েছে? তুমি শিওর? অবশ্য তুমি এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে। জি, 100%। ওকে, তাহলে তো মিস্টার দারাভাইকে একটা উচিত শিক্ষা দিতেই হয়। দুর্ভাগ্যবশত যদি তাকে ডাইনিং টেবিলে খেতে আসতে দেখা যায় তাহলে তো কথাই নেই। আচ্ছা, সব বাদ, ভালোই হয়েছে অনেকদিন এদিকে আসা হয় না। যাই হোক, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর আমি হব। আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। এখন শুয়ে থাকতেই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। আইজান ফ্রেশ হতে এলো, তারপর ইরজা গিয়ে গোসল করে এলো। ইরজা একটু কলাপাতা রঙের শাড়ি পরলো, কারণ তার শাশুড়ি মা তাকে শাড়ি পরতে বলেছে। ও গোসল করে আসতেই আইজান বলল, মাশাআল্লাহ, আমার বউটাকে শাড়িতে কি সুন্দর লাগে। এই প্রথম তোমার এই রূপ দেখলাম। এই কথা শুনে ইরজা লজ্জা পেল। আইজান আবার বলল, মাথাটা তো ভালো করে মুছোনি, এদিকে আসো, আমি মুছিয়ে দিচ্ছি। আইজান ইরজাকে এনে ওর সামনে দাঁড় করালো আর মাথা মুছে দিতে লাগলো। তখনই দরজায় নক করলো রূপা। হ্যাঁ আয়। রূপা এসে দেখলো আইজান ইরজার মাথা মুছিয়ে দিচ্ছে। তা দেখে রূপা একটু অপ্রস্তুত হয়ে পড়লো। রূপা শরবত নিয়ে এসেছে, ও তাড়াতাড়ি শরবত রেখেই চলে গেল আর বলে গেল ওদের নিচে খাওয়ার জন্য ডাকছে। অবশ্য অদ্ভুত দৃষ্টিতে ইরজার দিকে তাকিয়েছিল। কি ছিল ওই দৃষ্টিতে সেটা ইরজা ধরতে পারলো না। ও যেতেই ইরজা বলল, আপনার ছোট মামাতো বোনটা একটু চঞ্চল, কিন্তু আপনার বড় মামাতো বোনগুলো এত শান্ত কেন? শান্ত থাকলেও এত শান্ত ছিল না এই বাড়ি, এত শান্ত। কিছু কি হয়েছে নাকি বুঝতে পারছি না। ও আচ্ছা, আপনার মামাতো ভাই পরশকে তো দেখলাম না। কেন, তোমার দেখার শখ হয়েছে বুঝি? না, আপনি বললেন না ধুরন্ধর, তাই আমিও দেখতাম কেমন ধুরন্ধর। ও আচ্ছা। খাবার টেবিলে সবাই বসে আছে, খাচ্ছে না, কারণ আইজান নানা ভাইয়ের নাহিদ তালুকদার বলেছে তার এখন অনেক ভালো লাগছে, উনি সুস্থ বোধ করছে, তাই তিনিও এসে ওদের সাথেই খাবে। কিছুক্ষণ পর নাহিদ তালুকদার আস্তে আস্তে এসে টেবিলে বসলো। তা দেখে আইজান মুচকে হাসলো। আজকে নাহিদ তালুকদারের ফেভারিট খাবারগুলো রান্না হয়েছে, তা দেখে নাহিদ তালুকদার খুশি হয়ে গেল। খাবার নিয়ে সে কোনো কম্প্রোমাইজ করে না, কিন্তু যখনই তিনি খেতে নিবেন তখনই আইজান বলল, আহা নানা ভাই, তুমি না অসুস্থ, তোমার কি এত ভারী খাবার খেলে চলবে? আমি ছোট মামিকে বলেছি, সে তোমার জন্য ভেজিটেবল স্যুপ বানিয়েছে, এখন তুমি সেটা খাবে। কথা শুনে নাহিদ তালুকদার মেকি হেসে বলল, আহা আইজান, আমি এখন অনেক সুস্থ আছি, তাই এগুলো খেতে পারবো। না নানা ভাই, তুমি পারবে না। তোমার অসুস্থতার কথা শুনে আমি এক ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার বলেছে তোমাকে ভারী খাবার না দিতে। আর একটু খেলে কিছু হবে না? একটু না। নাহিদ তালুকদার মুখটা অসহায় বানিয়ে ফেলেছে। বাকি সবাই ওনার অবস্থা দেখে মুচকে মুচকে হাসছে। তখন ইরজা বলল, আপনি এমন করছেন কেন? নানা ভাই তো বললো একটু খাবে, একটু খাক না, একটু খেলে কিছুই হবে না। নাতবউ ঠিকই বলেছে, একটু খেলে কিছু হবে না, খাই না। আইজানের ছোট্ট মামি স্যুপটা সামনে রাখলো। তখন আইজান বলল, সবাই খাওয়া শুরু করো। নাহিদ তালুকদার এক চামচ স্যুপ মুখে দিল, অনেক কষ্টে গিলল। তা দেখে আইজান আর ইরজা মুচকে হাসলো। তখন আইজান বলল, নানা ভাই, এই হাঁসের মাংসটা বড় মামি যা রেঁধেছে না, কি বলবো, মনে হচ্ছে অমৃত। আর বড় চিংড়ি মাছটা জাস্ট দারুণ, কোনো কথা হবে না। আইজান সবাইকে আগে বলে দিয়েছে যাতে কেউ কিছু না বলে খাবার টেবিলে এসেই সবাইকে ধরে ওর কথায় ভয় পেয়ে
সবাই বলে দেয় নাহিদ তালুকদার অসুস্থ না, তাই ও বলেও কিছু একটা করবে, কেউ যেন কিছু না বলে। তাই সবাই নাহিদ তালুকদারের অবস্থা দেখেও কিছু বলল না। তখন নাহিদ তালুকদার বলল, আইজান প্লিজ এক পিস খাবো, জাস্ট একটা। সবকিছুর আগে তোমার শরীর, বুঝতে পারলে? এখন ভারী খাবার খেলে তুমি এমনিতেই অসুস্থ, আরো অসুস্থ হয়ে পড়বে। আমি সেটা হতে দিতে পারি না, তাই না? আমি অসুস্থ নই। আরে কি বলছো? তোমার অসুস্থতার কথা শুনেই তো আমরা আসলাম, এখন বলছো অসুস্থ নাও। আরে এমনি বললে তো তুই আসিস না, তাই বলেছি। সবাইকে দেখতে ইচ্ছে করছে, তোকে তোকে বললে তো তুই বলতি আমি পারবো না। না ভাই, আমার কাজ আছে। তাছাড়া নাথ বউকে তো দেখার ইচ্ছে ছিল, তাই। এখন যদি বলি তুমি খাওয়ার জন্য মিথ্যা বলছো? আমি সত্যি বলছি, আমি অসুস্থ নই। প্রমাণ কি যে তুমি সত্যি বলছো? আমি একদম সত্যি বলছি। তোকে এখানে আনার জন্য মিথ্যা বলেছি। আর অসুস্থ মানুষ কি এত তাড়াতাড়ি সুস্থ হয়? আমাকে বললেই পারতে, তাই বলে মিথ্যে বলবে? এর শাস্তি হিসেবে তোমার দুপুরের খাবার এই স্যুপ। তখন ইরজা বলল, আপনি শুধু মিথ্যেটাই দেখলেন, এই মিথ্যের পেছনে আপনার জন্য লুকিয়ে রাখা ভালোবাসা দেখলেন না। এ কথা শুনে সবাই ইরজার দিকে তাকালো। মেয়েটা একটু একটু করে বুঝে ফেলেছে নাহিদ তালুকদার আইজানকে কতটা ভালোবাসে। সত্যি নাহিদ তালুকদার আইজানের সবার থেকে বেশি ভালোবাসে, কারণ তার ছেলে মেয়েদের মধ্যে আইজান ছিল প্রথম পুত্র সন্তান। আর ছোটবেলায় আইজান ওর নানা ভাইয়ের সাথে বেশিক্ষণ থাকতো, এই জন্য আইজান প্রতি একটু টান অনুভব করে। কেউ কিছু বলছে না দেখে ইরজা বলল, নানা ভাই তুমি খাও তো, আমি দেখবো উনি কি করে, তুমি খাও। তখন নাহিদ তালুকদার হেসে বলল, এই তো আমার দলের লোক পেয়ে গেছি, এখন আর আইজান কিছু বলতে পারবে না। তো মিসেস আইজান, আপনি কি আমার মিসেস হবেন? এই কথা শুনে সবাই হেসে ফেললো। তখন আইজান বলল, আমার বউ বলল দেখে কিছু বললাম না, বুঝলে? কিন্তু আমার বউকে আমি কাউকে দেব না। এখন খাও, এই নাও, আমি তোমায় বেড়ে দিচ্ছি। আইজান নাহিদ তালুকদারের খাবার বেড়ে দিল। সবাই হাসি মজার সাথে খাবার খেলো। ইরজা রুমে এসে শুয়ে পড়ল, ও অনেকটাই ক্লান্ত। বিকেলে ইরজা ঘুম থেকে উঠে পড়লো। কখন যে চোখ লেগে গেছে ওর বুঝতেই পারেনি। ও চোখ খুলে দেখলো আইজান ওর পাশে নেই। ও ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল, তারপর নিচে আসলো। নিচে আসতেই দুটো নতুন মুখ দেখতে পেল। আয়েশা চৌধুরী ইরজাকে দেখিয়ে এগিয়ে এসে ওকে নিয়ে বলল, আপা, ও হচ্ছে ইরজা, আমার আইজানের বোন। ইরজা, ও হচ্ছে আমার বড় বোন, তোমার খালামণি। তা শুনে ইরজা বলল, আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রামের মায়ে হলে কি হবে, আদব কায়দা ভালোই দেখছি। এ কথা শুনে ইরজা ওনার দিকে তাকালো আর মুচকি হেসে বলল, তা খালামণি, আপনি কি মনে করেন গ্রামের মেয়েরা আদব কায়দা জানে না? না, আমি ঠিক ওটা বলিনি। আচ্ছা যাই হোক, ও হচ্ছে আমার মেয়ে প্রিয়া। তখনই প্রিয়া বলল, ও তুমি তাহলে আইজানের বউ? জি, কেন? তুমি তো গ্রামের মেয়ে, তাহলে বলো তো আইজানকে কিভাবে ফাঁসালে? তখন আয়েশা চৌধুরী বললেন, প্রিয়া, এটা কিরকম ব্যবহার? আমি কি ভুল কিছু বলেছি? না হলে দেখো, এত মেয়ে থাকতে আইজান 2 মাসের জন্য গ্রামে গেল আর বিয়ে করে ফেললো। নিশ্চয় মেয়েটা ফাঁসিয়েছে, তাই বাধ্য হয়ে আইজান ওকে বিয়ে করেছে। এ কথা শুনে ইরজা অসহায় চোখে আয়েশা চৌধুরীর দিকে তাকালো। তখন পিছন থেকে আইজান বলল, আমার বউ আমাকে না, আমি ওকে ফাঁসিয়েছি যাতে ও আমাকে বিয়ে করে, তাই না বউ? এ কথা শুনেই সবাই আইজানের দিকে তাকালো। আইজান মুচকি হেসে দাঁড়িয়ে আছে। আইজান এগিয়ে এসে বলল, প্রিয়া, ভুলেও এরপর থেকে আমার বউয়ের নামে কিছু বলবি না, না হলে ভুলে যাব তুই আমার খালাতো বোন। এই মেয়েটার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ? আমার বউকে কিছু বললে আমি তা কখনোই মেনে নেব না। সেই গ্রামের মেয়ে তো কি হয়েছে, তোদের মতো লোকের থেকে গ্রামের লোকের অনেক ভালো। আইজান ইরজার হাত ধরে রুমে চলে গেল। বাকি সবাই অবাক হয়ে আইজানকে দেখলো। আইজান ওর বউকে নিয়ে কত পজেসিভ। আইজান রুমে এসেই বলল, তুমি কিছু বললে না কেন? আমি বলার সুযোগ পেলাম কোথায়? আপনিই তো বললেন। তাছাড়া প্রথম দিনেই যদি সবার মুখের উপর কথা বলি তাহলে সেটা মায়ের অসম্মান করা হয়। বুঝতে পেরেছি, চলো ঘুরতে যাই। কোথায়? সিলেট এসেছি, চা বাগান দেখবো না তাই কখনো হয়? শাওনের কি খবর? আজ রাতে ওর একটা খবর করব। ও তো এখন সিলেটেই, তাই না? কাল ফিরেছে। আপনার টিম আসবে কখন? এসে বলেছে তোমার ভাইরাও।
আজ শাওনের খবর আছে। এই জন্যই ঘুম থেকে উঠে আপনাকে পাশে পাইনি। তাদের সাথে কথা বলতে গিয়েছিলাম। চলো তোমার ভাইয়ার সাথে দেখা করে আসি। এখন বের হলে ফাইজা, তিশা, নিপা, রূপা আর পালককেও নিয়ে যেতে হবে। ওদের না নিলে বিষয়টা খারাপ দেখায়। তা ঠিক বলেছ। আপনি ভাইয়াকে চা বাগানে আসতে বলুন, আমরা দেখা করে নিব। ঠিক আছে। ওরা সকলেই চা বাগানে ঘুরতে গেল। আইজান ইজার হাত ধরে সবকিছু দেখাচ্ছে, ওর পিছনে আর সবাই সামনে। সবার সাথে প্রিয়াও এসেছে, অবশ্য ওকে কেউ বলেনি। হুট করেই ফাইজার আওয়াজ পেয়ে ওরা দুজন তাড়াতাড়ি ওখানে গেল। ফাইজা একটা ছেলের সাথে ঝগড়া করছে। ছেলেটা ছবি তুলতে তুলতে ফাইজার পায়ে পাড়া মেরেছে, সেটা নিয়েই ঝগড়া হচ্ছে। ছেলেটা সরি বলছে, তবুও ফাইজা শুনছে না। তখন আইজান গেল ওখানে আর ফাইজাকে থামিয়ে বলল, কি হয়েছে, ঝগড়া করছিস কেন? তখন ছেলেটা বলল, আসলে ভাই আমি চা বাগানে কিছু ছবি তুলছিলাম, পেছাতে পেছাতে ওনার পায়ে পড়ার লাগে আমি সরি বলেছি, কিন্তু উনি শুনতে চাইছে না। মিথ্যে বলছে ভাইয়া, আমি জানি ছেলেটা ইচ্ছে করে আমার পায়ে পাড়া মেরেছে। আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে নাকি যে আমি আপনাকে ইচ্ছে করে পাড়া মারবো? আপনাকে তো আমি। তখন ইরজা বলল, ফাইজা থামো, উনি তো তোমায় সরি বলেছে। ভাবি তুমি জানো না আমি কত ব্যথা পেয়েছি, আমার পায়ে ব্যথা লেগেছে, ওনার সরি বলায় কি আমার পায়ের ব্যথা গায়েব হয়ে যাবে? আরে উনি তো ইচ্ছে করে তোমায় মারেনি, তাই না? ভাইয়া ওর হয়ে আমি সরি বলছি, আপনি এখন যান। ইটস ওকে আপু। বলেই ছেলেটা চলে গেল। ইরজা ফাইজার হাত ধরে সবার থেকে দূরে এনে বলল, ফাইজা কি হয়েছে বলো তো, এরকম ব্যবহার কেউ করে? আরে ভাবি তুমি গল্প পড়ো না, সব নায়িকা নায়কদের সাথে কোনো কারণ পেলেই ঝগড়া করে, তাই আমিও করলাম। আমারও ইচ্ছে হলো কোনো ছেলের সাথে ফিল্মি স্টাইলে ঝগড়া করতে, তাই করলাম। তুমি তোমার ইচ্ছে দুটোই বেকার। এখন না হেসে চলো তো। ওরা সবাই আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করলো, তারপর সবাই বাড়ি ফিরে এলো। রাতে সব কাজিন মহল ছাদে আড্ডা দেবে বলে মন স্থির করলো। সবাই সেখানে পৌঁছে গেল, শুধু ইরজা, আইজান আর প্রিয়া যায়নি। কিছুক্ষণ পর ফাইজা গিয়ে ইরজাকে নিয়ে এলো। আইজান কোথায় যেন গেছে, ও আসতেই বলল, পালক বলল, ভাবি কোথায় ছিলে? আমরা সেই কখন থেকে অপেক্ষা করছিলাম। রুমেই ছিলাম। ভাবি তোমাদের কি লাভ ম্যারেজ? পালকের কথা শুনে তিশা আর ফাইজাও ইরজার দিকে তাকালো, কারণ ওরাও এ বিষয়ে জানে না। ইরজা মুচকি হেসে বলল, একদিক থেকে আমাদের লাভ ম্যারেজও না আবার অ্যারেঞ্জ ম্যারেজও না, আরেক দিক থেকে লাভ ম্যারেজও আবার অ্যারেঞ্জ ম্যারেজও। মানে বুঝলাম না, ভাইয়া তো তোমাকে বিয়ে করে এনেছে। এনেছে তো, তবে আমাদের ভেতরে লাভের মতো কিছুই হয়নি। তার মানে তোমরা প্রেম করনি? ও না। আচ্ছা, তাহলে তোমাদের বিয়েটা হলো কিভাবে? যেভাবে সবার হয়, 3 কবুল পড়ে। ইয়ানি করছো কেন, বলো না। এই জিনিসটা আমার আর ওনার মাঝে সিক্রেট, তবে একদিন তোমাদের বলবো, আজ থাক। বলো না। কিছু জিনিস অজানাই ভালো, আজ থাক। তখন প্রিয়া আর পরশ এলো। পরশ বলল, তাহলে এটাই হলো আমাদের আইজান ভাইয়ার বউ। এই সুইট ভাবি, আমি হলাম তোমার দেবর। ইরজা ওকে দেখে একটু স্বস্তি হলো। এমনিতেও ভালো করে সব ঢাকা আছে। ইরজা জোরপূর্বক হেসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কই? তখন পেছন থেকে আওয়াজ আসলো, এই তো আমি, আমায় মিস করছিলিস বুঝি? আরে ভাইয়া কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা তুই কোথায় ছিলিস? পেলামি না তোকে আসার পর থেকে। ওই একটু কাজে। আচ্ছা বাদ দে, ইরজা একটু রুমে এসো তো। আসছি বলে ইরজা উঠলো আর আইজানের সাথে চলে গেল। ওরা যেতেই প্রিয়া বলল, এদের ঢং দেখে বাঁচি না। ইরজা রুমে যেতেই আইজান বলল, শাওন মারা গেছে। কি বলছেন কি আপনি? সত্যি বলছি, আজ আমরা ওকে ধরতে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম ও মরে পড়ে আছে। এই কথা শুনে ইরজা ওখানেই বসে পড়লো আর চোখ টলমল করে উঠলো। ও বলল, এখন কি করব আমরা? এখন কিভাবে জানবো বাবাকে কে মেরেছে? এই লোকটা বলেছিল শাওনের ওপরও একজন আছে। কিছুই বুঝতে পারছি না। আমি শিওর ও জেনে গেছিল আপনারা শাওনকে ধরতে যাচ্ছেন, তাই ওকে মেরে ফেলেছে। এটা তারই কাজ, কারণ ওখানে একটা চিঠি ছিল, ওখানে লেখা ছিল তাকে ধরা
সহজ কাজ নয়, কিন্তু আমি বুঝতে পারছি না, এটা তো আমি কাউকে জানাইনি। তাহলে আমাদের কোনো কাছের মানুষ নয় তো? এটা শুনে আইজানও চিন্তায় পড়ে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না ও। ইরজা মন খারাপ করে বেলকুনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আইজান গিয়ে ইরজার পাশে দাঁড়ালো আর বলল, সে কি জানে তার প্রেমিক পুরুষ তার মন খারাপ সহ্য করতে পারে না? ইরজা আকাশ পানে চোখ রেখেই বলল, সে জানে বলেই তো মন খারাপ করে না। কিন্তু প্রেমিক পুরুষ কি জানে তার ব্যক্তিগত চাপ মন খারাপ করে না? মুগ্ধ চোখে রাতের শান্ত প্রকৃতি অনুভব করছে। এটা কিন্তু অন্যায়, তার প্রেমিক পুরুষকে রেখে একা একা প্রকৃতি অনুভব করছে। তার প্রেমিক পুরুষ যে তার শুভ্র পরীর দিকে তাকিয়ে গহীন অনুভবে ব্যস্ত ছিল, তাই তো তাকে ডাকেনি। ইরজা এবার আইজানের দিকে তাকিয়ে মুচকে হাসলো, কারণ আইজান পেছন থেকে তার শুভ্রপরীর দিকে তাকিয়েছিল। আইজান ওর হাসি দেখেই বলল, মাশাআল্লাহ, চাঁদের আলোয় তো আমার ব্যক্তিগত চাঁদকে দারুণ লাগছে। মনে হচ্ছে এক টুকরো চাঁদ মাটিতে নেমে এসেছে। যাকে ভালোবাসা যায় তার সবকিছুই ভালো লাগে। তো মাই ডিয়ার শুভ্রপরী, চলেন একটু নিশিরাতে নির্জনে হেঁটে আসি। এখন এখন তুমি জানো না স্ত্রীর সাথে নির্জনে হাঁটা সুন্নত? সেটা জানি তো, কিন্তু এখন বাজে রাত 11টা, তার উপর আপনার নানা বাড়ি। এখন কিভাবে বের হব কেউ যদি টের পায়? আরে টের পেলেই কি, আমি কি অন্যের বউকে নিয়ে যাচ্ছি নাকি? আমি তো আমার বউকে মানে আমার ব্যক্তিগত চাঁদকে নিয়ে যাচ্ছি। তাতে কার বাপের কি? কারো বাপের কিছু না, কিন্তু যদি কেউ দেখে ফেলে তাহলে ব্যাপারটা বাজে দেখাবে। ধর কিছু হবে না, চলো তো। এই সত্যি করে বলো তো, তুমি আমার সাথে যেতে চাইছো না? আরে যেতে তো চাইছি, আমারও মন চাচ্ছে প্রকৃতিটাকে আরো কাছ থেকে দেখতে। তাহলে ভাবছো কি তোমার জামাই তোমার সাথে আছে? চলো। আইজান ইরজার হাত ধরে ড্রয়িং রুমে আসলো। কাউকে না দেখতে পেয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেল। আইজান আর ইরজা রাস্তা দিয়ে হাঁটছে। ইরজা আইজানের এক হাত জড়িয়ে হাঁটছে। তা দেখে আইজান বলল, আমার হাত দুটো তোমার এত ভালো লাগে কেন? যখনই সুযোগ পাও আমার হাত ধরো। আপনার হাত ধরলে কেমন যেন শান্তি লাগে। এই বিশ্বস্ত হাতটাই তো আমার শক্তি, আমার আস্থা। একটা গান গাইবে শুভ্রপরী? আমি তো তেমন গান পারি না, মূলত আমি গান শুনি না। আপনি গান, আমি শুনি। আমার শুভ্রপরী যখন বলেছে তাহলে তো গাইতেই হয়। এই গানটা আমার শুভ্রপরীর জন্য। বলেই আইজান গান শুরু করলো। পুরো গানটা আইজান ইরজার চোখের দিকে তাকিয়ে গাইল। গান গাওয়া শেষে আইজান দেখলো ইরজাও ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে আইজান বলল, কি মিসেস, হারিয়ে গেলেন নাকি? ইরজার হুঁশ আসতেই বলল, হারিয়ে গেছিলাম প্রেমিক পুরুষের সুখের রাজ্যে। কিন্তু আমি আর কারে ভালোবাসবো? আর আপনাকে ছাড়া কোথায় যাব, যেখান থেকে ফিরে আসবো না? আরে ওটা তো গানের মাঝে ছিল। আমি থাকতে তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারবে না, কারণ আমি দেব না। তোমার প্রেমিক পুরুষ কিন্তু দয়ালু নয়, সে তোমার ব্যাপারে অনেক স্বার্থপর। মিসেস ইরজা আজরিন চৌধুরী শুধু ফুয়াদ আইজান চৌধুরী ব্যক্তিগত চাঁদ, তার শুভ্রপরী। তাই বুঝি? তাই। আইজান কিছু বলল না, মুচকি হেসে তার ব্যক্তিগত চাঁদের সাথে চলতে লাগলো। ওরা হাঁটতে হাঁটতে অনেক দূর এসে পড়েছে। এখানে একটু দূরে একটা চায়ের দোকান দেখতে পেল। আইজান ইরজাকে দাঁড় করিয়ে 2 কাপ চা নিয়ে এলো। ইরজা হাতে 1 কাপ চা দিয়ে খেতে খেতে বলল, নিস্তব্ধ প্রকৃতির মাঝে 1 কাপ চা খাওয়ার অনুভূতি কিন্তু মন্দ নয়। তখন ইরজা মুচকি হেসে বলল, সঙ্গে যদি থাকে ভালোবাসার মানুষটি, তাহলে তো কথাই নেই। এটা ঠিক বলেছ, ভালোবাসার মানুষটির সঙ্গে থাকলে সবকিছুই ভালো লাগে। তা মিস থেকে তো মিসেস হয়ে গেলে, এখনো তো বললে না ভালোবাসি। সে কি অনুভব করে না তার ব্যক্তিগত চাঁদ তাকে ভালোবাসে কিনা? সে তো তার ব্যক্তিগত চাঁদকে সর্বদা গহীন অনুভব করে। তবে কি বলতো, মাঝে মাঝে প্রকাশটাও করতে হয়, তাহলে নাকি সম্পর্ক অনেক মিষ্টি হয়। আমাদের সম্পর্ক তিতা ছিল কবে? সবসময় তো মিষ্টিই ছিল। ইস, দিলে তো নিরামিষ মহিলা আমার রোমান্টিক মুহূর্তটাকে নষ্ট করে। কি সুন্দর মিষ্টি কথা হচ্ছিল, আর তুমি সেখানে তিতা নিয়ে এলে। এই কথা শুনে ইরজা হেসে উঠল, আর আইজান অসহায় ফেস করে বলল, তোমার সাথে কথা নেই আরি। তা শুনে ইরজা আইজানকে ওর দিকে ঘুরিয়ে বলল, ভালোবাসা অনেক দামি শব্দ। ভালোবাসি বললে শুধু ভালোবাসা হয় না, ভালোবাসা হচ্ছে দুটো মনের গহীন অনুভব। আমাকে একটু ভালোবাসি বললে কি হয় শুনি?
অনেক কিছু হয়, আপনি বুঝবেন না। এখন চলুন বাড়ি ফিরে যাই। চলো। আইজানের ইচ্ছা চা শেষ করে বিল মিটিয়ে বাড়ির পথ ধরলো, কিন্তু বাড়িতে ঢুকতেই যাবে তখন ওরা দেখলো পরশ একটা ব্যাগ নিয়ে বাড়িতে থেকে বের হচ্ছে। এটা দেখে ওর একটু দূরেই দাঁড়িয়ে রইল যাতে ওদের না দেখতে পায়। ও যেতেই আইজান বলল, ইরজা, তুমি ভেতরে যাও, আমি দেখছি পরশ এত রাতে কোথায় যায়। এত রাতে যখন যাচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। এমনিতেও আমার মনে হয় ও কোনো অবৈধ কাজ করে। তুমি যাও, আমি দেখছি। আপনি একা যাবেন কেন? যদি কোনো বিপদ হয়? তোমার জামাইকে ভুলে গেলে বুঝি? আমার কাছে সবসময় রিভলভার থাকে। তুমি ভেতরে যাও, আমি দেখছি। আমিও যাই, এমনিতেও ভেতরে গিয়ে আরো টেনশন হবে। আচ্ছা ঠিক আছে। কিরে পরশ, এসেছিস? কেউ দেখতে পায়নি তো? হ্যাঁ ছোট বস, কেউ দেখতে পায়নি। মালে নিছিস? এই ব্যাগে সব আছে। 3টা লেটেস্ট মডেলের বড় বন্দুক আর অনেকগুলো ড্রাগস। সাব্বাস। এগুলো তো সব বসের কাছে ছিল। আমি ওগুলো আনতে গেছিলাম। ওগুলো আনার পর কিছু দূর যেতেই একটি গুলির আওয়াজ শুনি। পরে ওদিকে গিয়ে দেখি বস পড়ে আছে। কেউ বসকে গুলি করেছে। এ কথা শুনেই পরশের সামনে থাকা লোকটা বিচ্ছিরিভাবে হাসতে লাগলো আর বলল, ওর সময় ফুরিয়ে গিয়েছিল, তাই মরে গেছে। এমনিতে ভালো সময় বেশি দিন থাকে না। এখন আমি আর তোদের ছোট বস নই, আমি হলাম তোদের একমাত্র বস, বুঝতে পারলি? আপনি কি জানেন ওনাকে কে মারছে? আমি মেরেছি, আর আমি জানবো না? এ কথা শুনে পরশ এক পা পিছিয়ে গিয়ে বলল, কি আপনি মেরেছেন? তুই যদি মুখ খুলিস তাহলে মনে রাখবি আজকেই তোর শেষ দিন। এই কথা শুনেই পরশ ভয় পেয়ে গেল আর ভয়ে বলল, না না বস, আমি কাউকে বলবো না। কিন্তু আপনি তারে মারলেন কেন? টাকার জন্য আর সবার উপরে ওঠার জন্য। শাওনও তার বসকে মেরেছিল বস হওয়ার জন্য, তাই আমিও ওরে মারলাম বস হওয়ার জন্য। অন্ধকার জগতের বস ওরে মারার জন্য 1 কোটি টাকা দিছে আমারে। সব শুনে পরশ অবাক হয়ে বলল, কে দিয়েছে? তখন লোকটি ধমক দিয়ে বলল, তোর এত জানতে হবে না, তুই তোর মতন কাজ কর। আর ভুলেও যদি আমার ধোকা দেওয়ার কথা ভাবস তাহলে সে ঘুরে বালি। না না, আমি কাউরে বলবো না। আমি ধান্দায় ঢুকছি টাকার জন্য। কে কেমনে কি করলো তার জানা দরকার নেই। না, দরকার হলেই ভালো। এই নে তোর ভাগের টাকা, এখানে 10 লাখ আছে। কাল যদি এগুলো পাচার করতে পারিস তাহলে আরো 10 লাখ পাবি। এখন যা। আমি বুঝি না তোর মতন পোলা এরকম কাজ করে কেন। পরশ যেমন চোরের মতো এসেছিল তেমনি চোরের মতোই চলে গেল, অবশ্য ব্যাগটা রেখে গেল। এদিকে আইজান আর ইরজা সবকিছু শুনলো, সাথে সব রেকর্ডও করে নিল। সব শুনে আইজান কাউকে কল করলো আর কথা শেষ করে বলল, আল্লাহ তাআলা একটা দরজা বন্ধ করলে আরেক দরজা খুলে দেন। আমরা এতক্ষণ মন খারাপ করছিলাম কোনো ক্লু পাচ্ছিলাম না বলে, কিন্তু এখন। তখন ইরজা মুচকি হেসে বলল, আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, আল্লাহ যদি আপনার কল্যাণ চান তবে তার অনুগ্রহ রত করার কেউ নেই। সূরা ইউনুস 107। তা শুনে আইজান বলল, তো চলো এবার কাজে লেগে পড়ি। ওরাও এসে পড়বে। কিন্তু দুঃখ লাগছে বেটা আজকেই নতুন বস হলো, 1 কোটি টাকাও পেলো, কিন্তু ভোগ করতে পারলো না। সত্যি এটা দুঃখজনক। ইরজা কিছু বলল না, মুচকে হাসলো। পরের দিন সকালে ইরজা আর আইজান নামাজ পড়ে ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে। কফিটা আইজানই বানিয়েছে। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। ওরা কাল রাতে একটুও ঘুমায়নি। এতে অবশ্য তাদের সমস্যা হচ্ছে না, তবে ইরজার চোখ দুটো একটু লাল হয়ে আছে। আইজান আর ইরজা কিছু বলছে আর কফি খাচ্ছে। তখন আয়েশা চৌধুরী আইজানের বড় মামি ছোট্ট মামি নিচে নামলো, আর ওদের এভাবে দেখে আইজানের বড় মামি বলল, তোমরা কখন নিচে এসেছো? তখন আইজান বলল, এই তো মামি, একটু আগেই নামাজ পড়ে কফি খেতে ইচ্ছে করছিল, তাই কিচেনে এসে বানালাম। তুমি কিন্তু আবার কিচেনে ঢোকার জন্য মাইন্ড করো না। কফি খেতে ইচ্ছে করছিল, আমাদের ডাকবে না? আমরা বানিয়ে দিতাম। ধুর মামি, তুমি যে কি বলো না, কফি তো এর জন্য আবার তোমাদের ডাকবো? তখন আয়েশা চৌধুরীর চোখ গেল ইরজার দিকে। উনি ইরজার দিকে তাকিয়ে বলল, ইরজা মা, রাতে ঘুম হয়নি বুঝি?
চোখ দুটো কেমন লাল হয়ে আছে? তখন ইরজা আমতা আমতা করে বলল, আসলে মা নতুন জায়গা তো, তাই ঠিকমতো ঘুম হয়নি। সমস্যা নেই মা। তখন পেছন থেকে আওয়াজ আসলো, গ্রামের মেয়ে তো, তাই ভালো পরিবেশ, একটু অস্বস্তি হচ্ছিল। তা গ্রামের উনি দেখি আবার কফিও খায় দেখছি। এই কথা শুনেই সবাই পেছনে তাকালো। ওখানে প্রিয়া আর ওর মা দাঁড়িয়ে আছে। তাদের পেছনে রূপা, নিপা, পালক, তিশা আর ফাইজা। এবারই সকলেই খুব সকালে ঘুম থেকেই উঠে ফজরের নামাজ পড়ি। আইজানের রাগ হলো, ও কিছু বলল না, কারণ সে দেখতে চায় ইরজা কি বলে। ইরজা মুচকি হেসে বলল, একটু অস্বস্তি তো হচ্ছে, তবে পরিবেশ দেখে না, আপনার কথা শুনে। আর বাকি রইল কফির কথা। কেন আপু, কফির প্যাকেটে কি লেখা ছিল এটা নতুন শহরের মানুষদের জন্য, গ্রামের মানুষদের জন্য নয়? এই কথা শুনে প্রিয়া একটু থতমত খেয়ে গেল। বাকি সবাই মুচকে মুচকে হাসছে। প্রিয়া নিজেকে সামলিয়ে বলল, না, সেটা লেখা নেই, তবে গ্রামের লোকেরা এসব কফি চোখে দেখেছে নাকি? এই কয়দিনেই দেখি বড়লোকি আদব কায়দা শিখে গেছো। কেন চোখে দেখবে না কেন? গ্রামে কি কোনো দোকানপাট নেই যে গ্রামের মানুষ কফি চোখে দেখবে না? আচ্ছা, আপনি কি কখনো গ্রামে গেছেন? এখন গ্রামে গিয়ে দেখবেন সব গ্রামেই এখন অনেক উন্নত হয়ে গেছে। আসলে দেশ উন্নতির দিকে গেলে কি হবে, মানুষের মন তো উন্নত হতে পারেনি। এ কথা শুনেই অপমানে প্রিয়ার মুখ থমথমে হয়ে গেল। তখন আয়েশা চৌধুরী বলল, ইরজা প্রথম দিন থেকেই কফি খায়। আমার বৌমাকে একদম কিছু বলবে না প্রিয়া। কিছু বলছি না বলে ভেবো না বারবার তোমাকে ছেড়ে দিব। আর ওর বড়লোকি আদব কায়দা ওর শিখতে হবে না, কারণ ও জন্ম থেকেই। তখন আইজান বলল, এই তোমরা সকাল সকাল কি শুরু করেছো? আর প্রিয়া, তোকে বলেছি না আমার বউয়ের সাথে বুঝে শুনে কথা বলতে? করে নিলি তো বেজ্জতি। চলো বউ, এখন তো কফি খাওয়া শেষ, আমরা রুমে যাই। আইজান ইরজার হাত ধরে রুমে চলে গেল আর আয়েশা চৌধুরীকে ইশারা দিয়ে বলল যাতে কিছু না বলে। প্রিয়াও রেগে মেগে ওখান থেকে চলে গেল। পেছন থেকে ফাইজা তিশাকে বলল, মা ঠিক কি বলতে চাইছিল বলো তো তিশা আপু? ভাবির বড়লোকই আদব কায়দা শেখার প্রয়োজন নেই, ভাবি জন্ম থেকেই। আমিও বুঝতে পারছি না, সব মাথার ওপর দিয়ে গেল। আর তোর খালাতো বোনও কিরকম সবসময় ভাবিকে নিয়ে এটা ওটা বলতেই থাকে। অবশ্য ভাবিও আমাদের কম যায় না, মুখের ওপর জবাব দেয়। ওরা অন্য কথা বলতে বলতে চলে গেল। তখন আয়েশা চৌধুরীকে তার বোনটা বলল, আয়শা, তুই তোর ছেলের বউয়ের জন্য আমার মেয়েকে কথা শোনালি কেন আপা? তোমার মেয়ে কি অনেক ভালো কাজ করেছে যেটাকে বাহবা দেব? দেখো, আমার বৌমার নামে আমি কিচ্ছু শুনবো না। আমার বৌমা কোথা থেকে এসেছে, কি করেছে, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। তাই তোমাদের কেউ বলছি, একদম ইরজাকে কিছু বলবে না। আয়েশা চৌধুরী ওখান থেকে চলে গেল আর ওনার বোনও রেগে মেয়ের মতোই চলে গেল। নাস্তা খাওয়ার সময় আইজান নানা ভাইকে বলল, নানা ভাই, আর্জেন্ট একটা কাজ পড়ে গেছে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা ফিরতে হবে। আইজানের কথা শুনে সকলে আইজানের দিকে তাকালো। নাহিদ তালুকদার বলল, আজকেই যেতে হবে, কালই তো এলে, আর তোমার তো আরো 2 দিন ছুটি ছিল। আসলে নানা ভাই, আমি অনেক দিন যাবৎ একজনকে ধরার চেষ্টা করছিলাম। ফাইনালি কাল রাতে তাকে ধরতে পেরেছে আমার টিম। স্যার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে, কারণ তার সব কিছুর ডিটেলস আমার কাছে। আমি না গেলে তারা কিছুই করতে পারছে না। তাহলে আর কি করার, যেতে যখন হবে তাহলে যাও, তবে নাত বউ যাবে না। না নানা ভাই, তোমার নাত বউকে আমার সাথে যেতে হবে। মা বাবা ফাইজা আর তিশা থাকুক, আমাদের দুজনকে যেতে হবে। তখন আইজান নানুমণিকে বলল, তোমার কাজ আছে, কিন্তু নাত বউয়ের তো নেই, তাই নাত বউ কোথাও যাচ্ছে না। তাছাড়া নাত বউয়ের সাথে আমার কত কথা বাকি। সরি নানুমণি, তোমার কথা রাখতে পারলাম না। তা কথা বলবে সব তিশার বিয়ের জন্য রেখে দাও, তখন করে নিও। এই নাত বউ, তুই কিছু বল। তখন ইরজা বলল, আমি কি বলবো নানুমণি, আপনার নাতি কি আমার কথা শুনবে?
তখন নাহিদ তালুকদার বলল। কালই না শুনলে, তাহলে আজ শুনবে না কেন? তখন আইজান বলল। তোমরা যাই বলো না কেন, আমি আমার বউকে রেখে যাচ্ছি না। তখন আয়েশা চৌধুরী বললেন, সবাই এত করে বলছে, তখন রেখে যা না, 2 দিনের তো ব্যাপার। তখন নাহিদ তালুকদার বললেন, আইজান সবাই যে সেই ইচ্ছা থেকে যাক, তাহলে রেখে যাও না। তোমরা তো আর রোজ রোজ এখানে আসো না। সরি নানা ভাই, মাফ করো, আমি এখন কারো কথা রাখতে পারলাম না। কিন্তু তখন ইশতিয়াক চৌধুরী বললেন, বাবা ওদের যেতে দিন। আইজান খান এত মানা করছে, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা ঠিক আছে। আইজান আর ইরজা খাবার খেয়ে উপরে চলে গেল। ইরজা উপরে যেই বলল, সবার মন খারাপ করে এভাবে যাওয়া কি ঠিক হবে?